মেডিকেল জিকে। মেডিকেল জিকে নিয়ে কথা বলতে গেলেই প্রথমে যেটা আসে সেটি হচ্ছে যে মেডিকেলের প্রশ্ন প্যাটার্ন। মেডিকেলের জিকের প্রশ্ন প্যাটার্নের মধ্যে আমাদের তো এখন ওই যে মানবিক গুণাবলী যেটা বলি না কেন, ওইখান থেকে 5, ওই 5 বাদ দিলে থাকে মূলত 10। 10-এর মধ্যে 8 নাম্বারই আসে বাংলাদেশ পার্ট থেকে। এবং বাংলাদেশ পার্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে এই যে দেখো প্রাচীন বাংলার ইতিহাস, এইটা নিয়ে প্যারা খায় না এমন স্টুডেন্টস খুবই কম রয়েছে। ওকে, এবং ভারতবর্ষ। চলো এটা নিয়েই যত ধরনের প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা আমরা সলভ করে ফেলবো এবং আজকের ক্লাসটা তোমাদের দারুণ লাগবে, আমি আগেই কথা দিচ্ছি। দেখি আমরা পারি কি না। ফার্স্ট অফ অল প্রথমের দিকে চলে আসো, যে এখানে প্রাচীন জনপদ নিয়ে আমরা একটু আলোচনা করেছি। ওকে, প্রাচীন জনপদ অনেকগুলো ছিল, এই উপমহাদেশে অনেক প্রাচীন জনপদ ছিল, কিন্তু বাংলার প্রাচীন জনপদ নিয়ে আমরা একটু আলোচনা করব। বাংলার প্রাচীন জনপদ নিয়ে যদি আলোচনা করি তাহলে কয়েকটা পয়েন্টসের মধ্যে আমি জাস্ট এখানে একটু লেখার ট্রাই করি, বুঝছো? প্রাচীন জনপদের মধ্যে যদি আমি 1 নম্বরের কথা বলি, 1 নম্বরের আমি কোন দিক দিয়ে ধরবো আর কি, আমি এই সাইড দিয়ে ধরি, রাইট? আমাদের বরেন্দ্র অঞ্চল দিয়ে ধরি। তো বরেন্দ্র অঞ্চল কিন্তু পুণ্ড্রর অন্তর্ভুক্ত ছিল, বুঝছো? বরেন্দ্র অঞ্চল ছিল পুণ্ড্রর অন্তর্ভুক্ত, মানে জনপদের ক্ষেত্রে সবার আগে আমি যেটা ধরতে পারি সেটা হচ্ছে পুণ্ড্রনগর। সেটা হচ্ছে কি নগর বলো তো? পুণ্ড্রনগর। এই পুণ্ড্রনগরটা কোথায়? সবচেয়ে বড় জিনিস সেটা হচ্ছে মহাস্থানগড়। মহাস্থানগড় হচ্ছে বগুড়া, প্রাচীন বাংলার রাজধানী এখানেই ছিল মহাস্থানগড়। বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর এই সেই কিন্তু মহাস্থানেই কিন্তু অবস্থিত বগুড়া। তারপরে কি কি ছিল বলো তো? এই যে এই রকম জায়গায়, এই জায়গাগুলো কি? এই জায়গাগুলো রাজশাহী। এই জায়গাটা কি মূলত দেখো? রাজশাহী, তাই না? এরপরে এই দিকে রয়েছে কি বলতো? নওগাঁ। আচ্ছা, আগেই বলে রাখলাম বরেন্দ্র কিন্তু পুণ্ড্রের অন্তর্ভুক্ত। এছাড়াও এই সাইডের দিকে আমরা কিন্তু পেয়ে যাব আর কি, সেটা আমরা মূলত পেয়ে যাচ্ছি ধরে রাখো যে গাইবান্ধার দিকে এই অংশগুলো পেয়ে যাব, রংপুরের দিকে এই অংশগুলো আমরা সব কিছু পেয়ে যাচ্ছি। মানে পুণ্ড্র এই অঞ্চলটা টোটালি, অর্থাৎ রাজশাহী এবং রংপুর বিভাগ, রাজশাহী এবং কি বিভাগ বলতো? রংপুর বিভাগ মিলে হয়ে যাবে আমাদের কি বলতো? পুণ্ড্র। বাট এর মধ্যে বরেন্দ্র একটা সাব ডিভিশন। বরেন্দ্র ভূমি মানে ওইখানে মাটিগুলান এঁটেল টাইপের মাটি হয়, যেমন নওগাঁর মাটি, নওগাঁ জেলার মাটি, যেখানে মূলত পাহাড়পুর বৌদ্ধবিহার অবস্থিত। এই মাটিটা না খুব বেশি শক্ত টাইপের। আবার দিনাজপুরের দিকে যাবা, ওইখানকার মাটিও বেশ শক্ত টাইপের। অর্থাৎ ওই দিকের মাটির যে ভূপ্রকৃতি এটা হচ্ছে দোআঁশ মাটির না, এঁটেল টাইপের মাটি, শক্ত টাইপের মাটির। ওকে, একটু, এবং ওটা কিন্তু উঁচু। আমি যদি কথা বলি বাংলাদেশের সবচেয়ে উঁচু ভূমি কোথায় জানো? সবচেয়ে উঁচু ভূমি কিন্তু দিনাজপুরে। সবচেয়ে উঁচু ভূমি কোথায় বলো তো? দিনাজপুরে হচ্ছে সবচেয়ে উঁচু ভূমি। চলো এরপরের দিকে চলে যায় পুণ্ড্রনগরের পরবর্তীতে আমরা এই সাইডের দিকে একটু চলে আসি। দেখো এই যে দেখো রাজশাহীর পাশ দিয়ে, এটা কিন্তু রাজশাহীর। আমি যদি এখানে ধরি, এইখানে যদি ধরা হয় এই অংশটুকু, দেখো এটা কিন্তু রাজশাহীর পাশ দিয়ে। রাজশাহীর পাশে কি রয়েছে দেখো, এটা গৌড়ের কথা যদি আমি বলি, গৌড়ের যদি কথা বলি, তাহলে রাজশাহীর পাশের যে জেলা সেটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। তাহলে চাঁপাইনবাবগঞ্জ কার অংশে ছিল? গৌড়ের অংশে ছিল। ক্লিয়ার? আর এই যে এতটুকু অংশ গৌড়ের অংশ ছিল। আর এ বাদে আর কি কি ছিল? এগুলো ইন্ডিয়ার অংশ ছিল। ইন্ডিয়ার মধ্যে চাঁপাইনবাবগঞ্জের মধ্যে চললে ওই যে দেখো রাজশাহীর পদ্মাপাড় থেকে ওই পারে মুর্শিদাবাদ দেখা যায়, মালদা, মুর্শিদাবাদ ইত্যাদি অঞ্চল ছিল গৌড়ের, রাইট? এখন আমরা একটু নিচের দিকে চলে আসবো, মানে আমরা এই সাইডে তো পদ্মা নদী চলে গেছে না, পদ্মা নদীর নিচের দিকে। তো পদ্মা নদীর নিচের দিকে এই দিকে যদি আমরা একটু তাকাই, তাহলে দেখো তো ভাই এই যে অঞ্চলটুক, দেখো তো কত বড় অঞ্চলটা বঙ্গ। তাহলে বলো তো সবচেয়ে বড় জনপদ কোনটা? বঙ্গ। তাহলে 3 নম্বরের ক্ষেত্রে বঙ্গের কথাতে যদি আমি আসি, তাহলে বঙ্গ কি বলো তো? বঙ্গ হচ্ছে সবচেয়ে বড় জনপদ। তাহলে বলো বঙ্গ কি বলো? সবচেয়ে বড় জনপদ ছিল, তাই না? এই বঙ্গের মধ্যে কি কি পড়তে পারে? যদি তুমি এখানের দিকে আসো তাহলে দেখো যে খুলনা ছিল, রাইট? আচ্ছা, বাট এইখানে এই জায়গাগুলো ছিল যশোর, এই দিকে ছিল কুষ্টিয়া, রাইট? এই জায়গাটা ছিল ফরিদপুর, রাইট? এই দিকে আছে ঢাকা, এই দিকে আছে ময়মনসিংহ। তাহলে কি কি পড়তেছে বলো তো? সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস বঙ্গের মধ্যে পড়বে ঢাকা, রাইট? এরপরে পড়বে ফরিদপুর। উপরের দিকে কি পড়তেছে বলো তো? ময়মনসিংহ। উপরের দিকে কি পড়তেছে? উপরের দিকে পড়তেছে ময়মনসিংহ, তাই না? তাহলে এই বড় বড় অঞ্চলগুলোর মূলত আমাদের বঙ্গের পাশে এইখানে কি একটু খেয়াল করতেছো? দেখো যে নদী বিধৌত অঞ্চল,
নদীবিধৌত অঞ্চল যেটা, নদীবিধৌত অঞ্চল তো আমরা জানি সেটা কোনটা বলো তো? নদীবিধৌত অঞ্চল বলতেই সরি রাইট। আচ্ছা, নদীবিধৌত অঞ্চল যদি বলা হয় তাহলে দেখো চন্দ্রদ্বীপ। চন্দ্রদ্বীপের যেটা আমি উপরে একটু লিখলাম 4 নাম্বারটা একটু জাস্ট উপরের দিকে একটু লিখি আমি। 4 নাম্বারটা একটু উপরের দিকে লিখলাম, সেটা হচ্ছে চন্দ্রদ্বীপ। চন্দ্রদ্বীপ হইতেছে মূলত বরিশালের ক্ষেত্রে, বরিশাইলা। চন্দ্রদ্বীপ মূলত কোনটা বলো তো? বরিশাল। চন্দ্রদ্বীপ মূলত কোনটা? বরিশাল, তাই না? আচ্ছা, বরিশাল। এখন আসো এই জায়গাটাতে দেখো সমতট। ভাই সমতট কোনটা? সমতটের মধ্যে পড়বে কি জানো? দুইটা জিনিস। এখানে রয়েছে সেই বিখ্যাত কুমিল্লা, বিখ্যাত কি? কুমিল্লা। এবং এর মাঝখানে এই জায়গায় পড়বে নোয়াখালী। কুমিল্লা এবং কি পড়বে? নোয়াখালী পড়বে, তাই তো? আচ্ছা, কুমিল্লা এবং নোয়াখালী। আর এই যে দেখো এখানে বাংলাদেশের পার্বত্য অঞ্চল, বাংলাদেশের কি অঞ্চল বলো? পার্বত্য অঞ্চল যেটা, তাহলে এটা ছিল চট্টগ্রাম। ওকে, এটা ছিল কি বলো তো? এটা ছিল হচ্ছে সিলেট। তাহলে চট্টগ্রাম এবং সিলেট দুই বিভাগই হচ্ছে হরিকেলের অন্তর্ভুক্ত। তাহলে বলো হরিকেল। কি কথা বলেছি? হরিকেল। হরিকেলের অন্তর্ভুক্ত কারা? চট্টগ্রাম প্লাস সিলেট। চট্টগ্রাম প্লাস কি জিনিস বলো তো? সিলেট। এরা হচ্ছে হরিকেলের অন্তর্ভুক্ত। এরা হচ্ছে কিসের অন্তর্ভুক্ত? হরিকেলের অন্তর্ভুক্ত। তাহলে আমাকে একটু জানাও তো, আমাকে একটু জানাও। আচ্ছা, আমাকে মনে হয় এই কালিটা একটু চেঞ্জ করা দরকার। এই কালিটাতে একটু বেশি মোটা দেখাচ্ছে এবং লেখাটা খারাপ দেখাচ্ছে। খারাপ দেখাচ্ছে এই কালিতে লেখাটা খারাপ দেখাচ্ছে। এটাতে সাদা কালার করা উচিত। তাহলে আমাকে একটা প্রশ্ন দাও। দেখো আমি এখানে মূলত কয়টা জনপদের করেছি? 1 2 3 4, সমতট 5 এবং হরিকেলটা দিয়ে হইতেছে 6টা জনপদের কথা আমি এখানে বলেছি। তাহলে বলো তো আমাদের এখানে যে রংপুর বিভাগ কোন জনপদের অধীনে ছিল? দেখি উত্তরটা কে দিতে পারো। রংপুর বিভাগ কোন জনপদের অধীনে ছিল? বলো আমাকে উত্তরটা দাও। পারো কি না একটু দেখে। প্রশ্ন করেই দিলাম আর কি, দেখো কি বলে দিলাম? রংপুর বিভাগ। ওকে, তাহলে 1 নম্বর প্রশ্ন, রংপুর বিভাগ কোন জনপদের? প্রাচীন জনপদ হবে আর কি, মূলত কোন জনপদের অংশ? আমি ক্লু দিয়ে দিলাম। এই যে 6টা ক্লু রয়েছে সেই 6টা ক্লু দিয়ে দিলাম। দেখি তোমাদের কি উত্তর দেয় আর কি। প্রথমেই সবার আগে কে উত্তর দেয়? মান্না উত্তর দিয়েছে, রহিমা খাতুন উত্তর দিয়েছে হ্যাঁ পুন্ড্রনগর। রাইট, পুন্ড্রনগর। রাইট, অ্যাবসলিউট রাইট। তাহলে কোন জনপদ হবে? এটা হবে বগুড়ার পুন্ড্রনগর। কি নগর? পুন্ড্রনগর। রাইট, মানে যেখানে অবস্থান করছে সেই মহাস্থান, তাই তো? হ্যাঁ, ওকে, ঠিক আছে, রাইট অ্যান্সার। সবাই ভালো উত্তর দিয়েছ। চলো আমরা এরপরে প্রশ্ন সলভের দিকে একটু চলে যাই। দেখি প্রশ্ন সলভ আমাদের এই ক্ষেত্রে মূলত কী বলা রয়েছে। প্রশ্ন সলভের ক্ষেত্রে দেখি সিলেট কোন প্রাচীন জনপদের অন্তর্ভুক্ত ছিল? তাহলে দেখো সিলেটের কথা বলেছে। আমরা যদি সিলেটের কথা বলি তাহলে আমাদের মূলত এখানে ছিল হরিকেল, বরেন্দ্র, গৌড় এবং পুন্ড্র। তাহলে যদি কখনো বলা হয় পুন্ড্র হচ্ছে সবচেয়ে প্রাচীন জনপদ। পুন্ড্র কোন জনপদ বলো তো? পুন্ড্র হচ্ছে সবচেয়ে প্রাচীন জনপদ। তাহলে পুন্ড্র হচ্ছে সবচেয়ে প্রাচীন জনপদ, তাই তো? আচ্ছা, উত্তরটা কোনটা হবে বলো তো? চলো আমরা একটু ভাঙি আর কি এটাতে। গৌড়ের ক্ষেত্রে শুধুমাত্র বাংলাদেশের একটা অংশ ছিল, সেটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। এছাড়া সব ইন্ডিয়ার। কি পদ্মা নদী থেকে ওই পারে মুর্শিদাবাদ, মালদা দেখা যায়। তার মানে কি চাপাই, তাই তো? এরপরে মালদা, এরপরে মুর্শিদাবাদ। বরেন্দ্রভূমি বলতে বোঝে আমাদের উত্তরবঙ্গের মধ্যে বরেন্দ্রভূমি কি বোঝাচ্ছে? এই যে নওগাঁ, দিনাজপুর, এই জায়গাগুলোকে বোঝানো হচ্ছে বরেন্দ্রভূমি। তাদের মাটিটার গঠন প্রকৃতি আলাদা। আচ্ছা, আর হরিকেল এই অংশটুকু, হরিকেল যদিও বা মনে রেখো বরেন্দ্র ইজ এ পার্ট অফ পুন্ড্র।
বরেন্দ্র ইজ এ পার্ট অফ পুণ্ডনগর, রাইট? তাহলে হরিকেলে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। হরিকেলে কী কী থাকে? চট্টগ্রাম। হরিকেলে কী কী থাকে আমি দেখাইছি তোমাদের, চট্টগ্রাম প্লাস কি সিলেট, চট্টগ্রাম প্লাস সিলেট, রাইট? দেখি উত্তর কে কে দিচ্ছে আমাদের এইখানে। উত্তরটা দেখি। হ্যাঁ, হরিকেল, রাইট অ্যান্সার। একের হরিকেল, হ্যাঁ, ভেরি গুড, একের হচ্ছে হরিকেল। চলো এরপরের দিকে আমরা একটু যাই, দেখি হরিকেল তো পাইছি আর কি, আমরা যাই। প্রাচীন হরিকেল জনপদটি কোন কোন বিভাগের সমন্বয়ে গঠিত? দেখো তোমরা অলরেডি পড়ে ফেলেছো। হরিকেল জনপদটি কোন কোন বিভাগ দ্বারা গঠিত? বর্তমান বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ এবং সিলেট বিভাগ, এই দুইটা দ্বারা গঠিত মূলত হরিকেল। এই দুইটা দ্বারা গঠিত মূলত কি বলতো? হরিকেল। আচ্ছা, এই দুইটা দ্বারা মূলত আমাদের হরিকেল গঠন হইছে। দুইয়ের উত্তরটা কি? চলো এরপরে দুইটার ক্ষেত্রে আমরা চলে যাই। দুইটা উত্তর দিলা তোমরা, তিনের দিকে চাই আর কি। আমরা দেখি বাংলাদেশের প্রাচীনতম জনপদ কোনটা? আমি একটু আগে পড়াইছি। বাংলাদেশ আমি তোমাদের মূলত 6টা প্রাচীন জনপদ দেখাইছি। এই 6টা জনপদের মধ্যে সবচেয়ে প্রাচীন হচ্ছে উত্তরবঙ্গে অবস্থিত। উত্তরবঙ্গে সেই জনপদের নাম হচ্ছে আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর জন্মস্থান। সেটা কোথায়? বগুড়া। তাহলে কোন জনপদের অন্তর্ভুক্ত? বগুড়া হচ্ছে মূলত পুণ্ডনগর একদম রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগ, একদম ওই দিকের পুরোটা মিলে কিন্তু ছিল পুণ্ডনগর। আর এর মধ্যে যদি কখনো বলা হয় যে পাহাড়পুর বৌদ্ধবিহার, এটা কিন্তু অবস্থান করছে নওগাঁ জেলার বদলগাছি থানায়, মানে বদলগাছি উপজেলায়, ওকে? এবং এইটা কিন্তু পাল বংশের একটা নিদর্শন। আবারও বলো, কোন বংশের? পাল বংশের একটা নিদর্শন, মনে থাকবে এটাতে, ওকে? আর পাল বংশ হচ্ছে প্রাচীন ভারতের যতগুলো বংশ ছিল তাদের মধ্যে সবচেয়ে বেশি দিন ধরে শাসনকৃত, বা তারা ক্ষমতায় ছিল 400 বছর। তাহলে সবচেয়ে বেশি সময় ধরে শাসনে ছিল কোন বংশ বলো তো? পাল বংশ। কোন বংশ? পাল বংশ। চলো প্রাচীন জনপদ কোনটা? রাইট অ্যান্সার হবে মহাস্থানগড় বগুড়াতে অবস্থিত। আর পাহাড়পুর অবস্থিত হচ্ছে নওগাঁতে। পাহাড়পুর অবস্থিত হইতেছে কোথায় বলো তো? নওগাঁতে। এবং এটা কোন বংশের নিদর্শন? এটা পাল বংশের নিদর্শন। পাল বংশের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি? সবচেয়ে দীর্ঘ শাসন আমল। কত শাসন আমল? দীর্ঘ শাসন আমল। আচ্ছা, দীর্ঘ শাসন আমল বলতে কত বছর? প্রায় 400 বছর। প্রায় কত বছর বলো তো? 400 বছর। হ্যাঁ, কত বছর? প্রায় 400 বছর শাসন আমল ছিল আর কি এদেরটাতে, ওকে? বগুড়া থেকে আসি ভাইয়া। ও আচ্ছা, ঠিক আছে লিমা বগুড়া থেকে, ওকে ঠিক আছে। আমরা বগুড়ার সোল, পুটির মাছ ধরবার যে ধরে আনছি বল, তাই না? বগুড়ার মানুষজন, ওকে, ভেরি গুড। আচ্ছা, বগুড়া আমার খুবই প্রিয় একটা শহর। চলো, বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? একটু আগে তোমরা পড়ছো, তাই না? একটু আগে সর্বপ্রাচীন জনপদের নাম আবারও দেখো, সেটা হচ্ছে পুণ্ডনগর। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের বারে বারে মেডিকেল যে অ্যাডমিশন সেখানে আসা, এবং এই জনপদ থেকে ভুল করা যাবে না, জনপদ থেকে আসবে এই প্রশ্ন আর কি, খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা চলো এরপরের দিকে একটু আমরা যাই। পুণ্ডনগর, দেখো বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত? দারুণ একটা জিনিস, দারুণ একটা জিনিস, যে এই যে জাতিগোষ্ঠীর একটা ছক দেওয়া থাকে বাংলা বই বা সাধারণ জ্ঞানের বই, শুরুতেই একটা ছক দেওয়া থাকে আর কি, ওকে? সেটা আমি মনে রাখি কিভাবে জানো? NADV, ওকে? কিভাবে মনে রাখি বলো তো? NADV কিভাবে? N মানে নিগ্রিটো, N মানে কি? নিগ্রিটো বা নেগ্রিটো বলে অনেকে, নেগ্রিটো জাতিগোষ্ঠী। এ মানে অস্ট্রিক জাতিগোষ্ঠী, ডি মানে দ্রাবিড়, ডি মানে কি? দ্রাবিড় জাতিগোষ্ঠীর নাম আর কি, বুঝছো? দ্রাবিড় জাতিগোষ্ঠী। আর ভি মানে হচ্ছে ভোট চিনীয়, মানে ওই যে মঙ্গোলীয়দের ভোট চিনীয় জাতিগোষ্ঠী। তাহলে দেখো NADV কি বলেছি?
এনএডিভি, এনএডিভি। এন মানে কি নেগ্রিটো, এ মানে কি অস্ট্রিক, ডি মানে কি দ্রাবিড়, আর ভি মানে কি ভর্চিনীয়। এর মধ্যে যেটা অস্ট্রিক, অস্ট্রিক আর দ্রাবিড় খুবই গুরুত্বপূর্ণ আর কি, কারণ অস্ট্রিক থেকেই মূলত বাঙালি জাতির উদ্ভব ঘটেছে। তাহলে বিজ্ঞানীরা মনে করেন কোথা থেকে মূলত বাঙালি জাতির উদ্ভব ঘটেছে? অস্ট্রিক থেকে। আর দ্রাবিড়রা অনেক দিন ধরে, মানে এরা হচ্ছে প্রাচীন জনগোষ্ঠী, এরা হচ্ছে আদিম জনগোষ্ঠী, এটা হচ্ছে আদিম জনগোষ্ঠী, মানে এরা অনেক দিন ধরে ছিল আর কি এই অঞ্চলে। তাহলে বলো কী কী ছিল? এনএডিভি, এন মানে নেগ্রিটো, এ মানে অস্ট্রিক, অস্ট্রিক থেকে আসছে বাঙালি, ডি মানে হচ্ছে দ্রাবিড়, মানে এরা অনেক দিন ধরে এখানে ছিল, আদিম বলা যাইতে পারে, মানে লোকাল বলা যাইতে পারে। আর ভি মানে হচ্ছে ভর্চিনীয়, ভি মানে কি বলো তো? ভর্চিনীয়। তাহলে বলো এখানে কি আসতে পারে? বাঙালি জাতির মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত কোনটা? অস্ট্রিক। রাইট অ্যান্সার হবে কোনটা? অস্ট্রিক। উত্তরটা কে দিচ্ছে আর কি বলো দেখি? 5-এর ডি, অস্ট্রিক। হ্যাঁ চলো, এখানে আমি তোমাদের একটা বাঙালি জাতির উৎপত্তি তুলে ধরেছি এই জায়গায় একটা অংশতে। তাহলে দেখো এখানে তোমরা কি দেখতে পাচ্ছ? এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো নেগ্রিটো, ওকে, তার মানে কি এন, এইখানে দেখো অস্ট্রিক মানে কি এ, এরপরে দেখো দ্রাবিড় মানে ডি, এবং ভি দ্বারা দেখো লেখা রয়েছে ভর্চিনীয় বা মঙ্গোলীয়। একটু আগে বলেছিলাম এর মধ্যে যেটা বাঙালি জাতির প্রধান অংশ সেটা গড়ে উঠছিল অস্ট্রিক থেকে, রাইট, অস্ট্রিক থেকে। আর দ্রাবিড় এরা মূলত অনেক দিন ধরে ছিল, মানে এরা হচ্ছে আদিম জনগোষ্ঠী। দ্রাবিড়টা কী জিনিস বলো তো? আদিম জনগোষ্ঠী ছিল আর কি, মাথায় যেন থাকে তাহলেই হবে আর কি এই জায়গায়। এবং এখান থেকে মূলত অনার্য নরগোষ্ঠী আসছে, এবং আর্য নরগোষ্ঠী পরবর্তীতে এখান থেকে আমাদের কি আসছে বলো তো? বাঙালি। এর মধ্যে যারা আর্য মূলত এদের ধর্ম রয়েছে, এদের জাতির যে পরিচয় সেটা আলাদা রয়েছে। আমরা একটু পরবর্তীতে আবার জানবো আর কি এটাতে। চলো যাই, আমাদের কি বলেছে আর্যদের ধর্মগ্রন্থের নামটা কি? দেখো ভাই একটু আগে বলেছিলাম আলাদা ধর্ম রয়েছে। আর্যদের যদি ধর্মের কথা বলি, আর্যদের ধর্ম হইতেছে মহাভারত না, রামায়ণ না, গীতা না, তারা প্রাচীন ধর্ম মানে, প্রাচীন ধর্ম বলতে একমাত্রকে বোঝানো হয় কাকে? বেদ। মহাভারত গ্রন্থ, রামায়ণ গ্রন্থ, গীতা গ্রন্থ, ক্লিয়ার? বেদ হইতেছে বেদও যদি বা গ্রন্থ, বাট এটার ক্ষেত্রে তাদের মূলত গ্রন্থ ধর্মের, মানে হিন্দুদের ক্ষেত্রে প্রাচীন যে ধর্ম ছিল সেটার নাম ছিল কি বলতো? বেদ। নাম কি ছিল? বেদ। ওকে, আচ্ছা। আর এই যে দেখো মহাভারত, রামায়ণ, এগুলো মূলত কী জিনিস বলতো? এগুলো হচ্ছে মানে তাদের বিভিন্ন ধরনের, তাদের যেই ধরে রাখো বিভিন্ন চরিত্র ছিল বা বিভিন্ন দেবতা ছিল, তাদের যেই কাহিনীগুলো এখানে মূলত তুলে ধরা হয়েছে, তাদের কাহিনীগুলোর মূলত এখানে তুলে ধরা হয়েছে। তো দেখো এদের ধর্মগ্রন্থের নামটা কি ছিল? বেদ। প্রাচীন যুগে তো বেদই ছিল আর কি, তাই না? আচ্ছা চলো এরপরের দিকে আমরা যাই। এরপরের দিকে যাব আর্য জাতি। এই যে দেখো আর্য জাতি কোন দেশ থেকে এসেছিল ভাই? এর মধ্যে থেকে আর্য জাতিরা দেখবা যে তারা অনেক লম্বা হয়, ফর্সা হয়, মানে পাকিস্তানে আফগানিস্তানদের মতো হয়, বুঝছো? পাকিস্তানে আফগানিস্তানদের মতো হয়। তো আর্য কোন দেশ থেকে এসেছিল? তারা এসেছিল মূলত ইরান থেকে। আবারও বলো কই থেকে? ইরান থেকে। মেক্সিকো তো সেই কই গেল, 7 সমুদ্রে 13 নদী। ইরাক কাছাকাছি ছিল, ওকে। বাহরাইন তাও এটা বেশ দূরে, ইরাক আর ইরান কাছাকাছি ছিল, বাট আর্যরা আসে ইরান থেকে। তাহলে বলো তো আর্যরা কই থেকে আসে? ইরান থেকে আসে। গুরুত্বপূর্ণ জিনিস। চলো এর পরের দিকে আমরা যাই আর কি এটাতে, ওকে। 28 হয়ে ক্লাসটা করছে, করো, ক্লাস তো লাগবেই, আজ হোক কাল হোক লাগবেই কোনো না কোনো সময়। বাংলাদেশের প্রাচীন জাতি কোনটা? তাহলে বলো তো, একটু আগে আমি বলেছিলাম না বাঙালির উৎপত্তি হয়েছিল অস্ট্রিক থেকে, কিন্তু প্রাচীন জাতি যারা লোকাল হিসেবে ছিল তারা কে ছিল বলো তো? আর্য না, মঙ্গল না, পুণ্ড্র না। রাইট অ্যান্সারকে দ্রাবিড়, এটা তোমরা জানো। তাহলে দেখো প্রাচীন জাতি হিসাবে কারা ছিল? দ্রাবিড় ছিল। প্রাচীন জাতি হিসাবে কারা ছিল? দ্রাবিড় ছিল, ওকে। আচ্ছা চলো উত্তরগুলো দিয়ে থাকো তো, উত্তরগুলো দ্রুত দাও। উত্তর কে কে দিচ্ছ আর কি? উত্তর দেওয়ার ক্ষেত্রে অবশ্যই যদি 8-এর উত্তর করে থাকো, 8-এর উত্তর ডি দাও, এইভাবে দাও, ঠিক আছে? শুধুমাত্র ডি লিখে দিও না, তাহলে বুঝতে পারবো না কার উত্তর দিয়েছ। 8 লিখে ডি দাও। চলো 9 নাম্বার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন। আচ্ছা এখন আমরা একটু মুসলিম শাসনে ঢুকে যাবো আর কি একটু। আচ্ছা তাহলে দেখো ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খুলজি কোন শাসককে পরাজিত করে বাংলার রাজধানী নবদ্বীপ জয় করেন? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খুলজি মূলত শেষ হিন্দু রাজা ছিল, বাংলার শেষ হিন্দু রাজা সেন বংশের। তাকে বলা হচ্ছে লক্ষণ সেন। তাকে কি বলা হচ্ছে বলো তো? লক্ষণ সেনকে পরাজিত করে উনি মূলত নবদ্বীপ জয় করেন। তাহলে বলো কাকে পরাজিত করে বলো দেখি? লক্ষণ সেনকে পরাজিত করে। কাকে পরাজিত করে বলো? লক্ষণ সেনকে পরাজিত করে মূলত এখানে উনি আসছেন আর কি। বুঝা গেছে এই জায়গাটাতে রে ভাই? তাহলে বলো কাকে পরাজিত করে? লক্ষণ সেনকে পরাজিত করে। আচ্ছা
চলো। ভেরি গুড, লক্ষণ সেনকে। কিন্তু এখানে একটা কথা রয়েছে ভাই, কথাটা কি জিনিস ভাই, কথাটা তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে। দাঁড়াও ফোনটা এই সাইডে একটু রাখি। কথাটা যেটা সেটা হইতেছে যে লক্ষণ সেন তো ছিল বাংলার সেন বংশের হিন্দু শেষ রাজা, সেন বংশের রাজা ছিল, সেন বংশের শেষ রাজা ছিল আর কি। কিন্তু ওর আরও একটা রয়েছে যে মূলত যে লক্ষণ সেনের পরবর্তীতে যদি এখানে আরেকটা থাকতো যে কেশব সেনের কথা অনেক সময় বলা হয় আর কি। কোন সেন বলো তো? কেশব সেন। সেটা হচ্ছে যে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খুলজি লক্ষণ সেনকে পরাজিত করে নবদ্বীপ জয় করে ফেলেন। করার পরেও অনেকটা সময় বলতে কিছুদিন সময়ও সেন বংশের কিছু শাসক টিকে ছিল। এবং সেন বংশের সর্বশেষ যদি আমি কথা বলি, রাজার যদি কথা বলি, তাহলে তার নাম হবে কি বলতো? কেশব সেন। তাহলে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খুলজি পরাজিত করেছেন কাকে? লক্ষণ সেনকে, এটা ঠিক। কিন্তু লক্ষণ সেন চলে যাওয়ার পরেও কিছু সময় ধরে সেন বংশ ক্ষমতায় থাকার চেষ্টা করেছিলেন। শেষ চেষ্টাটা করেছিলেন কোনটা বলতো? কোনটা বা কে? কেশব সেন। এটা একটু মাথায় রাখতে হবে। কে বলতো? কেশব সেন। আচ্ছা, তাহলে যদি প্রশ্নটা আসে তাহলে তোমরা একটু, হ্যাঁ এই তো ভেরি গুড, এইচআর জয় বলেছে, হ্যাঁ ভেরি গুড, কেশব সেন, হ্যাঁ ভেরি গুড, কেশব সেন। আচ্ছা চলো যাই আর কি। দেখো সেটা আমরা এখন যাই, সেটা হচ্ছে যাই। তারপরে পাহাড়পুরের সম্পুর মহাবিহার বাংলার কোন শাসনামলের স্থাপত্য কীর্তির নিদর্শন? আমি একটু আগেই বলেছিলাম। বাংলার যদি আমি প্রথমের দিকে একটু চলে আসি, সেটা হচ্ছে পাল বংশ, মৌর্য বংশ। উত্তর হবে কোনটা? উত্তর যদি কথা বলি তাহলে সেটা হবে পাল বংশ। তাহলে উত্তর হবে কোনটা? পাল বংশ। ভাই পাল বংশ হচ্ছে সবচেয়ে দীর্ঘস্থায়ী একটা বংশ। বলো, সবচেয়ে দীর্ঘস্থায়ী বংশ হলে এটা কত বছর ছিল? এটা হচ্ছে 400 বছর। এটা কত বছর ছিল? 400 বছর। ওকে। এবং এদের শ্রেষ্ঠ যে রাজা, এই বংশের শ্রেষ্ঠ রাজা, ওয়েট এক মিনিট, কই ছিলাম আর কি, সরি, সেটা হচ্ছে পাল বংশের শ্রেষ্ঠ রাজা। যদি আমি কথা বলি শ্রেষ্ঠ রাজা, পাল বংশের তো অনেক রাজাই ছিল, শ্রেষ্ঠ রাজা যদি কথা বলো তাহলে সেটা আসবে ধর্মপাল। তাহলে বলো পাল বংশের শ্রেষ্ঠ রাজাকে ধর্মপাল কেন? কারণ এই বেটা সম্পুর বৌদ্ধ বিহার বা মহাবিহার উনি মূলত তার শাসন আমলে তৈরি করেছেন। ক্লিয়ার? তাহলে এই যে দেখো পাল বংশের আমরা এই কয়েকটা জিনিস জানলাম। তাহলে বলো সবচেয়ে দীর্ঘস্থায়ী কোনটা? পাল বংশ। কত বছর? 400 বছর। শ্রেষ্ঠ রাজা কোনটা? ধর্মপাল। আবার বলো কোন পাল? ধর্মপাল। মনে যেন থাকে এটাতে। আচ্ছা, যদি এখন বলা হয় সবচেয়ে প্রাচীন বংশ কোনটা বলো তো? মৌর্য বংশ হইতেছে সবচেয়ে প্রাচীন। তাহলে বলো সবচেয়ে প্রাচীন কোনটা? মৌর্য বংশ। সবচেয়ে প্রাচীন কোনটা? মৌর্য বংশ। ওকে। এবং এইখানকার যিনি প্রথম মূলত শাসক ছিলেন, প্রথম মানে এই বংশের প্রতিষ্ঠাতা, তাহলে যদি আমি কথা বলি প্রতিষ্ঠাতা, তাহলে মৌর্য সবচেয়ে প্রাচীন। এই বংশে যদি আমাদের ক্ষেত্রে কে দায়ী? হ্যাঁ ধর্মপাল। ভেরি গুড। হ্যাঁ ওকে, মেমোরাইজ করতে পারো, কোনো সমস্যা নাই আর কি, কোনো সমস্যা নেই এটাতে। ওকে চলো, তাহলে খেয়াল করে দেখো, এটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। প্রতিষ্ঠাতা কে হবে? চন্দ্রগুপ্ত মৌর্য। তাহলে বলো তো ভাই, তাহলে সবচেয়ে প্রাচীন কোনটা? মৌর্য বংশ ছিল, রাইট? মৌর্য বংশের প্রতিষ্ঠাতাকে চন্দ্রগুপ্ত মৌর্য। হ্যাঁ, রাইট অ্যান্সার পাল বংশ। রাইট অ্যান্সার কোনটা? পাল বংশ। আচ্ছা, এরপরে দেখো বাকি থাকে কোনটা? গুপ্ত। বাকি থাকে কোনটা বলো তো? গুপ্তটাতে আমি লেখাটা কই যাই? গুপ্ত এইখানে লিখি গুপ্ত। ওকে, তাহলে এটা হচ্ছে কি? গুপ্ত বংশ। গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা একটা রয়েছে। শ্রেষ্ঠ রাজাগুলো একটু পড়া দরকার।
এটা আসে, সেটা হচ্ছে সমুদ্রগুপ্ত। সে সমুদ্র যে গুপ্ত হয়ে গিয়েছে, সে সমুদ্র যে কি হয়ে গিয়েছে বলো তো, গুপ্ত হয়ে গিয়েছে। তাহলে চলো একবার একটু রিক্যাপ করে দিই। সবচেয়ে প্রাচীন বংশ হচ্ছে মৌর্য বংশ, রাইট? মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিল চন্দ্রগুপ্ত মৌর্য, চন্দ্রগুপ্ত মৌর্য, রাইট? মৌর্যর পরবর্তীতে যদি চলে আসি তাহলে দেখো সেটা হচ্ছে গুপ্ত বংশ। মৌর্যের পরবর্তীতে যে গুপ্ত বংশ থাকে, গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা সমুদ্রগুপ্ত। শ্রেষ্ঠ রাজা কোন গুপ্ত? সে সমুদ্র যে গুপ্ত হয়ে গেছে, সমুদ্র যে কি হয়েছে, গুপ্ত হয়েছে। রাইট অ্যান্সার হবে পাল বংশ এখানকার, কারণ পাল বংশের বেস্ট রাজা কোন পাল? ধর্মপাল। উনি মূলত সম্পুর মহাবিহার তৈরি করেছিলেন। কোন সময়কাল? সেটা হতেছে পাল বংশের সবচেয়ে দীর্ঘস্থায়ী কোনটা? পাল বংশ। কত বছর? 400 বছর। মোটামুটি এইভাবে যদি পড়ো না, দেখবা যে তোমার কনসেপ্ট অনেক অনেক প্রিসাইজ হয়ে যাবে, তুমি অনেক ইজিভাবে অনেক কিছু উত্তর করতে পারবা। আচ্ছা, হ্যাঁ গুপ্ত। চলো চলো যাই, এরপরের দিকে আমি একটু যাই, দেখি পাল। চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলাদেশে আসেন? এই যে দেখো, গুপ্ত যুগের বেস্ট ছিল কে বলো তো? গুপ্ত যুগে সে কোথায় যে লুকিয়েছিল বলো? সমুদ্রগুপ্ত। সে সমুদ্র যে লুকিয়েছিল, সমুদ্রগুপ্ত, তাই না? তাহলে সমুদ্রগুপ্ত কোথায় যে লুকাইছিল, তাই না? তাহলে গুপ্ত বংশের বেস্ট রাজা ছিল সমুদ্রগুপ্ত। আর এই সময় কারা কারা আসছিল, এইটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেখো হিউয়েন সাং, ফাহিয়েন, সকলেই নাকি আইসি, তো যাই হোক কারা কারা আসছিল সেটা আমাদের একটু দেখে নেওয়া উচিত। ওকে, চলো। সেটা হইতেছে যে মূলত আমাদের এইখানে একটু মনে রাখার জন্য আমরা একটা টেকনিক সাজাবো আর কি, বুঝছো? টেকনিক সাজাবো সেটা চলো এইখানের দিকে আমরা একটু দেখে ফেলি। উত্তর ফাহিয়েন, এটা আমরা জানি, উত্তরটা ধরে নিলাম, ফাহিয়েন আমরা পাইলাম আর কি এটাতে। আসো এইখান থেকে গুরুত্বপূর্ণ জিনিস কথা বলি আর কি। দেখো সেটা মনে রাখবো কিভাবে, মনে রাখার জন্য দিব মে ফাহিমা, মে ফাহিমা। আবারও বলো, কি বলেছি? মে ফাহিমা, মে ফাহিমা, মে ফাহি ইমা। এটাও বলতে পারো মে ফাহি ইমা, এইভাবে লিখে দিই, এটা আরও একটু সুবিধা হবে। তাহলে বলো মে ফাহি, ওকে। আর একটা মেয়ের নাম হচ্ছে ইমা। তাহলে মে মানে মেগাস্থেনিস। মে মানে কি বলো তো? মেগাস্থেনিস। উনি মূলত গ্রিসের পর্যটক ছিলেন। ফা মানে ফাহিয়েন, হি মানে হিউয়েন সাং, মে ফাহি, ই মানে বিখ্যাত বস ইবনে বতুতা। ইবনে বতুতা কিন্তু মরক্কের পর্যটক ভাই। আবারও বলি, ইবনে বতুতা কোথাকার পর্যটক? মরক্কের পর্যটক। এবং এবং দেখো এবং দেখো লেখা রয়েছে মা সবার শেষে মা হুয়ান, নাম দেখে বোঝা যাইতেছে যেটা চীনের। তাহলে দেখো তো, এই পর্যটকের আগে দেখতে হবে তারা কোন দেশ থেকে আসছে। কোন দেশ থেকে আসার জন্য সবচেয়ে বেশি পরিচিত হচ্ছে ইবনে বতুতা, ওকে। তাহলে বলো কি বতুতা? ইবনে বতুতা মূলত কোন দেশে ছিল? মরক্কের ছিল। ইবনে বতুতা কোন দেশে ছিল? মরক্কোর ছিল। তাহলে আমাদের একটু দেশ জানতে হবে। মে ফাহি ইমা, একটু বলো তো, মে মানে কি? মেগাস্থেনিস, ফা মানে কি? ফাহিয়েন, হি মানে কি? হিউয়েন সাং, তাই তো? ই দ্বারা ইবনে বতুতা, বিগ বস ইবনে বতুতা মরক্কো থেকে আসছে। আর মা দে মা হুয়ান। তাহলে মেগাস্থেনিস গ্রিসের, ফাহিয়েন চীনের, হিউয়েন সাং চং পাং মানে চীন। এরপরে দেখো মা হুয়ান, এটারও চীন। এখন মেগাস্থেনিসের ক্ষেত্রে উনি মূলত আসে একদম প্রথমের দিকে আসে ভাই। দেখো তো প্রথমে কে ছিল? চন্দ্রগুপ্ত মৌর্য। প্রথমে কে ছিল বলো তো? চন্দ্রগুপ্ত মৌর্য, মানে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিল চন্দ্রগুপ্তের মৌর্য। তারা প্রথমে আসছে মেগাস্থেনিস, তাই না? এবারে দেখো ফাহিয়ান আসছে, দেখো কোথায় আছে? দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনামলে। দ্বিতীয় চন্দ্রগুপ্ত মানে এটা গুপ্ত শাসনামলে আসছে। তাহলে মেগাস্থেনিস আসছিল মৌর্য বংশের শাসনামলে, আর ফাহিয়েন আসছে মূলত দ্বিতীয় চন্দ্রগুপ্ত মানে গুপ্ত বংশের শাসনামলে। গুরুত্বপূর্ণ জিনিস হিউয়েন সাং আসছে হর্ষবর্ধন, হতে হিউয়েন হতে হর্ষবর্ধনের শাসনামলে। গুরুত্বপূর্ণ জিনিস। আসো ইবনে বতুতার ক্ষেত্রে মনে রাখতে হবে, ইবনে বতুতা দুইটা জায়গায় মূলত উনি ভ্রমণ করেন। ফার্স্ট অফ অল দেখো ভারতে আগমন করেন।
ভারতে আগমন করেন 1333 খ্রিস্টাব্দে। ভারত থেকে পরবর্তীতে বাংলায় এই যে পূর্ববঙ্গ এই জায়গাটাতে আসাম এই জায়গায় যখন উনি আসেন তখন এটা 1300 কত বলতো 46 সাল। যখন উনি দিল্লিতে আসেন তখন দিল্লির শাসক ছিল মোহাম্মদ বিন তুগলক, মোহাম্মদ বিন তুগলক। আর যখন তিনি বাংলায় আসেন তখন 1346 সালে বাংলার শাসক ছিল ফখরুদ্দিন মোবারক শাহ। আবার বলো কে? ফখরুদ্দিন মোবারক শাহ। ওকে, তাহলে উনি ইবনে বতুতা, মরক্কোর অধিবাসী। দিল্লিতে ছিল তুগলক, দিল্লিতে ছিল কে বলো তো? তুগলক। আর বাংলার শাসক ছিল ফখরুদ্দিন মোবারক শাহ। আমার সাথে বলো ফখরুদ্দিন মোবারক শাহ। ক্লিয়ার? আচ্ছা, সবার শেষে দেখো মা হুয়ান। মা হুয়ান আসে গিয়াসউদ্দিন আজম শাহের আমলে। মা হুয়ান আসে গিয়াসউদ্দিন আজম শাহের আমলে। আবার একটু বলো কার আমলে আসে? গিয়াসউদ্দিন আজম শাহের আমলে আসেন মা হুয়ান। এরা মূলত সুলতানি আমলে, এই যে আজমউদ্দিন গিয়াসউদ্দিন আজম শাহ, এরা মূলত সুলতানি আমলের দিকে যে সকল রাজাগুলো ছিল তাদের ক্ষেত্রে সুলতান ছিল, রাজা বললে তো ভুল হবে, সুলতান ছিল তাদের ক্ষেত্রে গিয়াসউদ্দিন আজম শাহ। আমরা ফখরুদ্দিন মোবারক শাহ পড়বো, গিয়াসউদ্দিন আজম শাহ পড়বো, একটু পরে আমরা ইন ডিটেলসে পড়বো আর কি এটাতে। ওকে, চলো তাহলে দেখো এটা আসবে কি বলতো? এই যে গুপ্ত বংশ আসছিল, কিন্তু এই যে দেখো দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ফাহিয়ান আসছিল। ওকে, ফাহিয়ান আসছিল। আর ইবনে বতুতা ভুল করা যাবে না, ইবনে বতুতা ভুল করার কোনো সুযোগ নাই। অবিভক্ত বাংলার প্রথম রাজা কাকে বলা হয়? অবিভক্ত বাংলার, ঠিক আছে, কোনো কিছু তখন ভাগ ছিল না, ম্যাপ ছিল না, পুরো উপমহাদেশের অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা বলা হয় কাকে বলতো? মেঘদা, ধর্মপাল? না, এগুলো হয় না, পোলাপান ভুল করে অশোক আর শশাঙ্ককে। রাইট অ্যান্সার হবে শশাঙ্ক। রাইট অ্যান্সার হবে কোনটা বলো তো? শশাঙ্ক। ওকে, এবং শশাঙ্ককে বলা হয় রাজাধিরাজ। কি বলা হয়? রাজাধিরাজ। এই শশাঙ্ক কোন বংশের ছিল? এটা কিন্তু অনেক ক্ষেত্রে আসে। শশাঙ্ক ছিল গৌড় বংশের। বলো কোন বংশের? গৌড় বংশের। আবারও বলো শশাঙ্ক ছিল কোন বংশের? গৌড় বংশের। মনে যেন থাকে শশাঙ্ক গৌড় বংশের। কিন্তু দুর্ভাগ্যবশত শশাঙ্ক যখন মরে যাওয়ার পরেই এই যে বাংলা ছিল অবিভক্ত বাংলা, সেখানে মূলত রাজনৈতিক অরাজকতা শুরু হয়, যেটাকে বলা হচ্ছে, এমনভাবে আলোচনা করা হয়েছে যে বড় মাছ থাকে না, বড় মাছ ছোট ছোট মাছগুলোকে খেয়ে ফেলে, ঠিক এই ধরনের একটা অরাজকতার একটা কথা তারা ব্যাখ্যা করেছেন। তাহলে দেখো শশাঙ্ক যখন মারা যায় সেটা হচ্ছে 650 থেকে 750 সালের দিকে, খ্রিস্টাব্দের দিকে। মূলত এই যে গৌড় যে বংশ ছিল এটাতে একদম অরাজকতা শুরু হয়ে যায়, এবং অরাজকতার পরে মৎস্যান্যায় যে আধার বা মৎস্যান্যায় যে অধ্যায় সেটা শুরু হয়ে যায় আর কি। তাহলে বলো তো এই অধ্যায়টা শুরু হয় কত সালের দিকে? 650 থেকে 750-এর দিকে। 650 মানে কত শতক? সপ্তম শতক। 750 মানে কত শতক? অষ্টম শতক, তাই না? তাহলে বলো তো মৎস্যান্যায় কখন শুরু হয়? সাল বলে 650 থেকে 750, শতক বলে সপ্তম থেকে কোন শতক? অষ্টম শতক। অষ্টম শতক। যাই, শশাঙ্ক কি বলা হয়েছে? এটা কত নাম্বার গেছে? 12 নাম্বার। এটা কি বলো তো? শশাঙ্ক, তাই না? আচ্ছা, উত্তর কে দিচ্ছে আমাদেরকে? 12-এর বি। হ্যাঁ, ভেরি গুড, শশাঙ্ক, ভেরি গুড। দেখো মৎস্যান্যায় বলতে আধার, অন্ধকার, রাজনৈতিক অস্থিরতা, এটা দেখা গিয়েছিল শশাঙ্ক মৃত্যুর পরে। শশাঙ্কর মৃত্যুর পরে সেই শতক কতটুকু সময় বলো? সপ্তম থেকে অষ্টম শতক। এটা একটু মুখস্থ রাখতে হবে। কত শতক? সপ্তম থেকে অষ্টম শতক এটা। ওকে, চলো যাই। এরপর দিকে আমাদের কি বলা রয়েছে? বাংলায় সেন বংশের শেষ শাসনকর্তা কে ছিল? ওই যে দেখো তো, লক্ষণ সেন ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি তাকে তো বিতাড়িত করে ফেলছে। করার পরেও কিছুদিন কিন্তু তার পুরুষ বা পূর্বপুরুষেরা, উত্তরসূরিরা যেই বলে না কেন, তারা মূলত ছিল, কিছুদিন ছিল। লিখে দেওয়া ছিল, সর্বশেষ পর্যন্ত টিকে ছিল যে সেই বসের নাম ছিল কেশব সেন। তাহলে বলো তো সেই শাসনকর্তা কে ছিলেন? কেশব সেন। অলরেডি তোমাদেরকে দেখানো শেষ, কেশব সেন। আচ্ছা চলো, এরপরে দিকে আমরা একটু যাবো আর কি। সেটা হচ্ছে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বাংলা জয় করেন কত সালে? এইটা একদম আমাদের মনে হয় বাচ্চাকাল থেকে একটা ছোটস্থ প্রশ্ন। সেটা হচ্ছে 1204 খ্রিস্টাব্দে। বলো কত খ্রিস্টাব্দে? 1204 খ্রিস্টাব্দে। এটা মুখস্থ জিনিস ভাই, এখানে কিছু করার নাই আর কি এটাতে। আসো, গৌড়ের সোনা মসজিদ কার আমলে নির্মিত হয়? চমৎকার একটা জিনিস। গৌড়ের সোনা মসজিদ কার আমলে নির্মিত হয় বলো? এইটা আমাকে একটু জানাও দেখি, তোমাদেরটা আমি একটু শুনি। গৌড়ের সোনা মসজিদ কার আমলে নির্মিত হয়?
বলো 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 ভাই, বলো উত্তর বলো। বলো 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 বলো, কি হয়েছে বলো। উত্তর কারা দিতেছ বাচ্চারা? বলো 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 বলো। কমলা সুন্দরী 16 বি। হ্যাঁ, রাইট অ্যান্সারের ক্ষেত্রে দেখো অনেক ক্ষেত্রে বলেছে যে গৌড়ের সোনা মসজিদ কার আমলে নির্মিত হয়। আচ্ছা, গৌড় বলো তো, গৌড় ছিল চাঁপাইনবাবগঞ্জ, মালদা, মুর্শিদাবাদ এদিকে না? তো চাঁপাইনবাবগঞ্জে একটা মসজিদ রয়েছে যার নাম ছিল ছোট সোনা মসজিদ। আবারও বলো, কি বলো তো? ছোট সোনা মসজিদ। তাহলে সোনা মসজিদ, গৌড়ের সোনা মসজিদ বলতে তোমাকে এখানে মাথায় রাখতে হবে ছোট সোনা মসজিদ। ছোট সোনা মসজিদ ভাই, ছোট সোনা মসজিদ মূলত নির্মিত হয়েছে আলাউদ্দিন হোসেন শাহের আমলে। তাহলে কার আমলে? বস আলাউদ্দিন হোসেন শাহ। তাহলে আবারও বলো, কি উদ্দিন? আলাউদ্দিন হোসেন শাহ। বসের নামটা হইতেছে আলাউদ্দিন, কি বলতো? হোসেন শাহের আমলে মূলত এটা হয়েছিলেন। ওকে, তাহলে বলো গৌড়ের উত্তরটা দাও আর কি আমাদের ক্ষেত্রে। উত্তরটা কে দেবা? দাও, দিয়ে দাও আর কি। তাহলে গৌড়ের ক্ষেত্রে ছোট সোনা মসজিদ, শুধু সোনা মসজিদ না, ছোট সোনা মসজিদ মূলত এটা নির্মিত হয়েছিল কার ক্ষেত্রে? আলাউদ্দিন হোসেন শাহের আমলে। ক্লিয়ার? আচ্ছা, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে এই যে ঈশা খাঁ। ঈশা খাঁ কে রে ভাই? 12 ভূঁইয়াদের নেতা ছিল। তাহলে বলো ঈশা খাঁ কাদের নেতা ছিল বলো তো? 12 ভূঁইয়াদের। এই প্রশ্নটা আসে, বলো ঈশা খাঁ কাদের নেতা ছিল? 12 ভূঁইয়াদের নেতা ছিল। শায়েস্তা খান, এই যে তো সব শায়েস্তা করে ফেলেছিল। শায়েস্তা খান মূলত সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজ করেন, উনি মূলত বাংলা থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন। পর্তুগিজদের কি করেন বলতো? বিতাড়িত করেন। পর্তুগিজদের বিতাড়িত করেন উনি বাংলাদেশ, মানে বাংলাদেশ থেকে বলতে মূলত চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম থেকে পর্তুগিজদের কি করেন? বিতাড়িত করেন। ওকে, তাহলে বলো তো আলাউদ্দিন হোসেন শাহ কী করেন? ছোট সোনা মসজিদ নির্মাণ করেন। শায়েস্তা খান কী করেন? শায়েস্তা খানের আমলে আমরা কি জানি 1 টাকায় 8 মণ চাল পাওয়া যেত বা ধান পাওয়া যেত ইত্যাদি। এবং পর্তুগিজদের বিতাড়িত করেন কই থেকে? চট্টগ্রাম থেকে। এবং চট্টগ্রামের নাম তখন ছিল কি জানো? চট্টগ্রামের নাম তখন পর্তুগিজরা দিয়েছিল ওই যে পোর্টো গ্রান্ডে বন্দর। তাহলে পর্তুগিজদের যে নাম দেওয়া ছিল সেটার নাম ছিল কি? পোর্টো গ্রান্ডে বন্দর। পোর্ট মানে ওই যে পোর্ট মানে হচ্ছে বন্দর। পোর্টো গ্রান্ডে বন্দর নাম ছিল। আর ফখরুদ্দিন, এই যে দেখো ফখরুদ্দিন মোবারক শাহ। ফখরুদ্দিন মোবারক শাহের ক্ষেত্রে কারাকার উত্তর দেওয়ার। এ চলো তাহলে আমাদের দিকে একটু দেখে ফেলি। তাহলে আমাদের ক্ষেত্রে ফখরুদ্দিন মোবারক শাহ উনি কী করেন? বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিল। সফল না কিন্তু, স্বাধীন। মানে ওই যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি আসলো না, আসার পরে তো উনি সুলতানি আমল শুরু করলেন, বাট মোটামুটি শাসনভার চলে গেল কার কাছে? ফখরুদ্দিন মোবারক শাহের কাছে। উনি মানে প্রথম স্বাধীন সুলতান। সফল বলা যাবে না, স্বাধীন সুলতান হচ্ছে ফখরুদ্দিন মোবারক শাহ। তাহলে আমি যদি বলি ফখরুদ্দিন মোবারক শাহ, উনি মূলত কী বলতো? উনি হইতেছেন স্বাধীন প্রথম সুলতান। তোমরা একটু সবাই নোট ডাউন করো ভাই, নোট ডাউন করে আমার একটু জানাও, আর কি। ক্লিয়ার? তাহলে বলো এখান থেকে ঈশা খাঁ কাদের নেতা ছিল বলো, একটু উত্তর বলো। ঈশা খাঁ কাদের নেতা ছিল একটু উত্তর বলো দেখি, আমি একটু শুনতে চাই। ঈশা খাঁ কাদের নেতা ছিল? শায়েস্তা খান কাদের বিতাড়িত করেছিলেন? পোর্টো গ্রান্ডে থেকে। পোর্টো গ্রান্ডে বলতে চট্টগ্রামের পোর্টের নাম ছিল পোর্টো গ্রান্ডে। কাদেরকে বিতাড়িত করেছেন বলো, এটা খুবই গুরুত্বপূর্ণ। কাদেরকে বিতাড়িত করেছেন? দাও উত্তর দাও দেখি। সাল দরকার নাই ভাই, সাল দরকার নাই, জন্মশালী মনে থাকবে না,
সাল বিসিএসও আসে না, কত সালে গৌড়ের সোনা মসজিদ নির্মিত হচ্ছে, বিসিএসও আসে না এটা। আর মেডিকেলের জন্য এত প্যারা খাইতেছো তোমরা, ভাই রে ভাই, অবস্থা তো টাইট এইটাতে। হ্যাঁ, বারো ভূঁইয়াদের নেতা। ওকে, আচ্ছা, তোমাদের এখানে একটা চমৎকার একটা জিনিস আমি তোমাদেরকে বলে দিই। ছোট সোনা মসজিদ তো আলাউদ্দিন হোসেন শাহ, এইটা একটা আবিষ্কার হয়েছে, বাট বড় সোনা মসজিদ বলে একটা জিনিস থাকে ভাই, বুঝছো? ছোট সোনা মসজিদ, বড় সোনা মসজিদ, এই বেটা আলাউদ্দিন হোসেন শাহর মৃত্যুর পরে বা আলাউদ্দিন হোসেন শাহ তার শাসনামল থেকে যাওয়ার পরে মূলত নুসরত শাহ, কী শাহ বলো তো, নুসরত শাহ, এটা মূলত বড় সোনা মসজিদ আবিষ্কার করেন। আবিষ্কার না, মানে নির্মাণ করেন। চলো আমরা একটু দেখে ফেলি আর কি। তাহলে ছোট সোনা মসজিদ একটা কি ছিল? ছোট সোনা মসজিদ। ওকে, ছোট সোনা মসজিদ। এরপরে বড় সোনা মসজিদ। ছোট সোনা মসজিদ কে বলেছেন? আলাউদ্দিন হোসেন শাহ। আলাউদ্দিন আলাউদ্দিন হোসেন শাহ, রাইট। বড় সোনা মসজিদ, বড় সোনা মসজিদ আমি বললাম না, নুসরত শাহ। বলো, বড় সোনা মসজিদ কে আবিষ্কার তো না, ঘোড়ার ডিম, নির্মাণ করলেন নুসরত শাহ। একটু মুখস্থের জিনিস ভাই, বাট আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। ছোট সোনা মসজিদ আলাউদ্দিন হোসেন শাহ, এবং আলাউদ্দিন হোসেন শাহর পরবর্তীতে যিনি আসলেন তার নাম ছিল নুসরত শাহ। এবং নুসরত শাহ কী করলেন? বড় সোনা মসজিদ উনি মূলত নির্মাণ করলেন। বড় সোনা মসজিদ, তাহলে একসাথে বলো, বড় সোনা মসজিদ কে নির্মাণ করেছেন? নুসরত শাহ। আর ছোট সোনা মসজিদকে আলাউদ্দিন হোসেন শাহ। হয়েছে এই জায়গাটাতে? চলো এরপরের দিকে আমরা একটু চলে যাই। সুলতানি আমলে সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম কি ছিল? দেখি এটা উত্তর পারো কিনা। সুলতানি আমলে মানে ওই যে আমাদের একটু আগে যাদের আমার নাম টাম সব কিছু পড়ে ফেলছে আর কি, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ ছিল শামসুদ্দিন ইলিয়াস শাহ, উনি ছিলেন বেস্ট। শামসুদ্দিন ইলিয়াস শাহ। ফখরুদ্দিন মোবারক শাহ তো ছিল স্বাধীন প্রথম সুলতান, বাট শামসুদ্দিন ইলিয়াস শাহ ছিল বেস্ট, বুঝছো? উনি একটা নামকরণ করেন, এটার নাম বাঙ্গালা নামকরণ করেন। নামকরণ কি করেন? বাঙ্গালা নামকরণ করেন আর কি। তাহলে এর মধ্যে শামসুদ্দিন ইলিয়াস শাহ ছিল কিন্তু বেস্ট। তো এদের মধ্যে সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম কি করা হয়? সোনারগাঁও, জাহাঙ্গীরনগর, ঢাকা নাকি গৌড়? ঢাকা তো হওয়ার সুযোগ নাই, গৌড় হওয়ারও সুযোগ নাই, তাহলে কী হবে বলো তো? সোনারগাঁও নাকি জাহাঙ্গীরনগর? সোনারগাঁও নাকি জাহাঙ্গীরনগর? এই উত্তরটা দাও আর কি আমাকে। সোনারগাঁও নাকি জাহাঙ্গীরনগর? উত্তরটা দাও। আচ্ছা একটু ওয়েট করে, একটা ফোন আসছে আর কি আমার। হ্যাঁ ইনশাল্লাহ আধা ঘন্টার মতো।
ওকে, আসো। তাহলে দেখো, এই যে সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম কি ছিল? আমি তোমাদেরকে কি বললাম আর কি, যে ঢাকা হবে না। এরপর দিকে দেখো লেখা রয়েছে কি, গৌড়ের কথা বলেছিলাম, জাহাঙ্গীরনগর বলেছিলাম, সোনারগাঁও বলেছিলাম। মোস্ট অফ দেম পোলাপান ঢাকা তো হচ্ছে না, এটা তো আমরা জানি, ঢাকা হইতেছে না, তখন ঢাকার কোনো নামগন্ধ তেমন একটা নাই। রাইট অ্যান্সার এখানে কোনটা আসবে? রাইট অ্যান্সার এই জায়গায় আমি প্রথমে যখন বলেছিলাম যে গৌড় হচ্ছে না, বাট রাইট অ্যান্সারটা হবে গৌড়। মূলত লখনৌ একটা কথা ছিল, লখনৌ। মূলত দেখো, সুলতানি আমলের রাজধানীটা ছিল মূলত লখনৌতে। লখনৌ বলতে বোঝানো হয়, মানে লখনৌ বলতে বোঝানো হইতেছে মূলত গৌড়, যেই জনপদটা রয়েছে, যে অঞ্চলটা রয়েছে সেইখানে। অর্থাৎ সুলতানি আমলের ক্ষেত্রে, এই প্রশ্নে একটু মনোযোগ দাও, সুলতান আমলের ক্ষেত্রে বাংলা রাজধানী ছিল মূলত কোথার ক্ষেত্রে? গৌড়ের ক্ষেত্রে ছিল, বুঝছো? লখনৌতে ছিল গৌড়ের ক্ষেত্রে। তাহলে রাইট অ্যান্সার কোনটা? গৌড়। রাইট অ্যান্সার কোনটা? গৌড়। আচ্ছা, চলো। না, এটা 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 গৌড় হবে আর কি, বুঝছো? এটা গৌড় হবে আর কি, রাইট অ্যান্সার গৌড় হবে। কারণ কারণ সুলতানি আমলের ক্ষেত্রে রাজধানী তাদের অনেক অনেক জায়গাতে তাদের গিয়েছে, বাট আলটিমেটলি সর্বশেষ রাজধানী তারা প্রতিষ্ঠিত করেছে লখনৌতে। লখনৌ ইজ এ পার্ট অফ গৌড়। লখনৌ ইজ এ পার্ট অফ গৌড়। ওকে, রাইট অ্যান্সার হবে গৌড়। এটা গৌড় রাখো। শাহী বাঙ্গালা, এই যে একটু আগে আমি বলেছিলাম না, বাংলা বিগ বস সুলতানের উপাধি। আচ্ছা, সুলতানদের মধ্যে যিনি প্রথম স্বাধীন সুলতান ছিলেন তার নাম ছিল ফখরুদ্দিন মোবারক শাহ। স্বাধীন সুলতান যিনি ছিলেন তার নাম ছিল ফখরুদ্দিন মোবারক শাহ। কিন্তু বিগ বসকে সবচেয়ে প্রভাবশালী কে ছিল? শামসুদ্দিন ইলিয়াস শাহ। এই শামসুদ্দিন ইলিয়াস শাহকে বলা হয় শাহী বাঙ্গালা। শাহী বাঙ্গালা, তাহলে শামসুদ্দিন ইলিয়াস শাহ এ বিগ বস, এটাকে বলা হচ্ছে শাহী বাঙ্গালা। ফখরুদ্দিন মোবারক শাহ এটা কি করেন বলো তো? ফখরুদ্দিন মোবারক শাহ উনি ছিলেন মূলত শামসুদ্দিন ইলিয়াসের আগে, এবং ফখরুদ্দিন মোবারক শাহকে বলা ছিল সুলতানি আমল শুরু হয়েছে, উনি প্রথম এসে হাল ধরছে সুলতানি আমলের। কিন্তু বিগ বস হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহ। আলাউদ্দিন হোসেন শাহ, একটু আগে তোমাদেরকে পড়াইলাম, আলাউদ্দিন হোসেন শাহ উনি কি করলেন বলো তো? ছোট সোনা মসজিদ করলো। ছোট সোনা মসজিদ করলো, তাই না? ছোট সোনা মসজিদ করছে, রাইট। নাসির উদ্দিন, এই যে নুসরত বা ভাই কি করলেন আর কি বলতো? নুসরত করলেন বড় সোনা মসজিদ। দেখছো, প্রশ্ন যদি তুমি অ্যানালাইসিস করো প্রত্যেকটা জিনিস, তাহলে তোমার কত সুবিধা। আমি জানি হজবরলভাবে সবই পড়বো, বাট প্রশ্ন অ্যানালাইসিস 1 to 1 যদি করে যাও, দেখবা একই ধরনের প্রশ্ন বারে বারে আসতেছে সলভ করলে আর কি। বড় সোনা মসজিদ। আচ্ছা, একটা জিনিসটা কি জানো, আমি যেভাবে সলভ দিচ্ছি গাইড বইতে কিন্তু এই ধরনের সলভ নাই। গাইড বইতে যেটা উত্তর শামসুদ্দিন ইলিয়াস শাহ, শুধু তার কিছুই দেওয়া রয়েছে, কিন্তু এরা কই থেকে কি আসলে না আসলে এটা কিন্তু তুমি পাবা না। সেটা কিন্তু নোট ডাউন করে রাখা দরকার। আর এগুলো কিন্তু খুঁজে আমার ব্রেন স্টর্মিং করে মূলত এই জিনিসগুলোকে নিয়ে আসা, আমি তো আর তৈরি করি নাই। ওকে, 18 উত্তর হচ্ছে এ, শামসুদ্দিন ইলিয়াস শাহ। হয়েছে, চলো। ঢাকা গেট কে নির্মাণ করেন? এই যে দেখো ঢাকা গেট, এইটা হচ্ছে এই যে উপরে মেট্রো, এটা হচ্ছে ঠিক এইদিকে আছে দোয়েল চত্বর। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক্স স্টুডেন্ট ছিলাম 2015-16 সেশনের। এইদিকে আসলে টিএসসি, এইদিকে হচ্ছে জাতীয় 3 নেতার মাজার। তো এই জায়গায় হচ্ছে ঢাকা গেট। ঢাকা গেট নির্মাণ করেন মীর জুমলা। ঢাকা গেট নির্মাণ করেন কে বলতো? মীর জুমলা। রাইট অ্যান্সার মীর জুমলা। ইসলাম খান উনি কি করেন ভাই? ওনার একটা চমৎকার একটা সাল রয়েছে, এই সালটা দরকার, 1610 সাল। উনি ভাই ঢাকার প্রথম রাজধানী করেন। তাহলে ঢাকাকে প্রথম রাজধানী করা হয় কত সালে? 1610 সালে। এবং এটার পেছনে কাজ করেন কে, বা এটার পেছনে কার গুরুত্ব বা অবদান রয়েছে? ইসলাম খানের অবদান। আচ্ছা, শায়েস্তা খান তো আমরা কি জানি বলতো? পর্তুগিজদের বিতাড়িত করলেন। কাদেরকে? পর্তুগিজদের বিতাড়িত করলেন, তাই না? তাহলে উনি কাকে বিতাড়িত করলেন? পর্তুগিজদের বিতাড়িত করলেন। আচ্ছা, তাহলে ইনি ছিলেন মীর জুমলা। রাইট অ্যান্সার কোনটা? 16-এর উত্তর হচ্ছে, 19-এর উত্তর হচ্ছে বি, মীর জুমলা। গুড, ভেরি গুড। চলো, বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? এটা একদম মুখস্থ জিনিস, মুর্শিদ কুলি খান। স্বাধীন নবাব ছিল বাংলার মুর্শিদ কুলি খান। বাংলার প্রথম স্বাধীন নবাব ছিল মুর্শিদ কুলি খান, রাইট? আচ্ছা, ঠিক আছে। আর সিরাজউদ্দৌলা কি সর্বশেষ স্বাধীন নবাব ছিল।
যাই, কবে সুবাদার ইসলাম খান ঢাকায় রাজধানী স্থাপন করেন? বলো তো, এই উত্তরটা তোমরাই বলো, আমি একটু শুনি। ঢাকায় রাজধানী স্থাপন করেন কত সালে সুবাদার ইসলাম খান? আমি একটু আগে পড়াইছি সুবাদার ইসলাম খানের কথাটা, আমি একটু আগে পড়াইছি, দেখি উত্তর দাও আর কি তোমরা, উত্তর দাও। সুবাদার ইসলাম খান কত সালে রাজধানী স্থাপন করেন? এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসে আর কি, বুঝছো? ষোলোশো সালে। চলো আমরা এখানে কিছু গুরুত্বপূর্ণ জিনিস একটু আলোচনা করি, সেটা হচ্ছে রাজধানী। ঢাকা রাজধানী হয় মূলত 5 বার। যদি কখনো বলা হয় ঢাকা রাজধানী হয় কতবার বলো তো? 5 বার। ওকে, 5 বারের মধ্যে প্রথমবার 1610 সাল, এরপরে 1660 সাল, এরপরে 1905 সাল, এরপরে 1947 সাল, এরপরে 1971 সাল। 1660 সালে এটা মূলত করেন ইসলাম খান, বস দিয়েই শুরু ইসলাম খান। ওকে, 1660 সালে করেন মীর জুমলা। মীর জুমলা আবার ঢাকাকে রাজধানী করেন। 1905 সালে বঙ্গভঙ্গের মাধ্যমে করা হয়। বঙ্গভঙ্গ, বঙ্গভঙ্গ করেন কে বলো তো? বঙ্গভঙ্গটা করেন কে? লর্ড কার্জন, কার্জন দাদু করেন বঙ্গভঙ্গ, তাই না? বলো বঙ্গভঙ্গ কে করেন? কার্জন, ইয়েস। চলো চলো আসি আর কি, বঙ্গভঙ্গ করেন কার্জন দাদু। 1947 সালে কি হয়? দেশভাগ, দেশ ভাগ। সর্বশেষ 1971 সালে স্বাধীনতা যুদ্ধ, স্বাধীনতা যুদ্ধ। যারা যারা রয়েছে ক্লাসটা একটু নোট ডাউন করে অবশ্যই আমাদের গ্রুপে তোমরা একটু পোস্ট করো। আমাদের বায়োলজি লাভার্স গ্রুপ রয়েছে, টেলিগ্রাম গ্রুপ রয়েছে, এই জায়গায় করতে পারো। আর মাত্র 100 টাকায় মেডিকেল বায়োলজি এবং জিকে কোর্স অলরেডি আমাদের 6 থেকে 7টা ক্লাস হয়ে গিয়েছে। বিশ্বাস কেন করবে না বলো? একটা পাগলাটে কোর্স, পাগলাটে কোর্সে তুমি অংশ হয়ে যেতে পারো আমাদের সাথে। তাহলে রাইট অ্যান্সার হবে কত? রাইট অ্যান্সার হবে মূলত 1610। এই যে দেখো 5 বার হয়। কতবার হয়? 5 বার। গুরুত্বপূর্ণ জিনিস, 5 বার। হ্যাঁ, লর্ড কার্জন। আমরা এই যে আমাদের 100 টাকায় মেডিকেল বায়োলজি এবং জিকে কোর্স, ওকে, এই যে দেখো অলরেডি 264 জন এনরোলড এখানে বাচ্চা কাচ্চারা। তুমি চাইলে এখন এনরোল করতে পারো আমাদের ওয়েবসাইটে যেয়ে আর কি। ওকে, চলো আমরা এখন পড়াশোনার দিকে একটু চলে যাই, দেখি কি বলেছে আর কি। এটাতে বলা হয়েছে যে ঢাকার বড় কাটরা এবং ছোট কাটরা শহরে নিম্নোক্ত কোথায় অবস্থিত? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। বড় কাটরা এবং ছোট কাটরা কোথায়? সদরঘাটে, লালবাগ, ইসলামপুর, চকবাজার। ভাই সবই পুরান ঢাকা, যা পুরান কিছু সব কিছু কি বলতো? ঐতিহ্যবাহী সব কিছু পুরান ঢাকায়। এই প্রশ্নটা পারা একটু টাফ, যে ছোট কাটরা কোথায় আর বড় কাটরা কোথায়। এটা হবে মূলত চকবাজারে। এটা একটু মুখস্থ করো তো ভাই, এটা কোন বাজারে বলো তো? চকবাজারে। আবারও বলো কোন বাজারে? চকবাজারে। বাট এর মধ্যে যেটা বড় কাটরা, সম্রাট শাহজাহানের ছেলে শাহ সুজা এটা আবিষ্কার খালি বলতেছি আজকে, পোলাপানদের বায়োলজি আবিষ্কার পড়াইছি তো আজকে, ফেলিক্স ডুজারডিন, পার্কিনজে ইত্যাদির কথা। শাহ সুজা এটা নির্মাণ করেছেন। এবং যদি আমি কথা বলি বড় কাটরা, বড় কাটরা তো নির্মাণ করলেন শাহ সুজা। আর ছোট কাটরা ওই যে সেই বিখ্যাত বসের নাম কি? শায়েস্তা খান। বসের নাম কি বলো তো? শায়েস্তা খান। এই যে, তাহলে বলো এই যে কাটরা থাকে চকবাজারে। বড় কাটরা শাহজাহানের পুত্র শাহ সুজা, শাহজাহানের পুত্র শাহ সুজা এটা নির্মাণ করেন। আর ছোট কাটরা আসেন মূলত শায়েস্তা খান। আবারও বলো ছোট কাটরাকে? শায়েস্তা খান। মনে যেন থাকে ভাই, ছবি দিয়ে দিছি যাতে করে তোমরা একটু বুঝতে পারো আর কি এটাতে। ওকে, আচ্ছা চলো চলো যাই। এরপরে দেখি ঢাকার ধোলাই খাল কে খনন করেন? ধোলাই খাল ওই যে আমাদের বিগ বস শায়েস্তা খান ছিল, আর একজন বিগ বস ছিল যিনি কিনা ঢাকাকে রাজধানী করেন 1610 সালে। তাহলে কে? সরফরাজ খান? না,
মুর্শিদ কুলি খান না, ঈশা খান তো 12 ভূঁইয়াদের না, তাহলে রাইট অ্যান্সার হবে ইসলাম খান। ঢাকার ধোলাই খাল নির্মাণ করেন কে বলতো? ইসলাম খান। গুরুত্বপূর্ণ জিনিস এটা। 23 নাম্বার। চলো যাই 24 নাম্বারে যাই। পলাশী যুদ্ধ সংঘটিত হয় কত সালে? 1757 সালের 23শে জুন। আমি তারিখ সহকারে বলে দিলাম কত জুন বলো তো? 23শে জুন। তাহলে একসাথে বলো, পলাশীর যুদ্ধ সংঘটিত হয় 1757 সালের কত জুন? 23শে জুন। 23শে জুন, রাইট। এরপরে দিকে চলে আসি, বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম এসেছিল। এটা একটা চমৎকার প্রশ্ন, এটাতে বুঝছো? বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম এসেছিল কে? প্রথম এসেছিল ইংরেজরা না, ফরাসিরা না, ওলন্দাজরা না, পর্তুগিজরা। বুঝছো? তাহলে বাংলায় প্রথম যারা এসেছিল তারা ছিল কারা? পর্তুগিজ। আবারও বলো, কারা? পর্তুগিজরা আসছিল। চলো তোমাদের জন্য একটা চমৎকার ছক সাজাইছি। সেটা হচ্ছে পর্তুগিজরা দেখো আগমনকারী সবার প্রথমে আসছিল পর্তুগিজ, এবং সেটা ছিল উপমহাদেশের কালিকট বন্দরে, এবং 1498 সালে ভাস্কো দা গামা। এরপরে ইংরেজ, এরপরে নেদারল্যান্ড, ডেনমার্ক, ফ্রান্স। তাহলে সবার শেষে মূলত আসছিল দেখো ফ্রান্স। সবার শেষের দিকে মূলত আসছে কোনটা বলো তো? ফ্রান্স, মানে ফরাসিরা আসে। কারা আসে বলো তো? ফরাসিরা আসে আর কি। আচ্ছা, পর্তুগিজদের মধ্যে যারা বাংলায় দস্যুবৃত্তি করতো তাদেরকে বলা হচ্ছে হামদার। তাহলে দেখো পর্তুগিজের অনেকগুলো নাম রয়েছে। পর্তুগিজদের বাংলায় ডাকা হইতো ফিরিঙ্গি নামে, আরেকটা নামে ডাকা হতো হামদার নামে। তাহলে বলো পর্তুগিজদের কি নামে ডাকা হইতো? ফিরিঙ্গি এবং হামদার। ওকে, এরপর দিকে চলে আসো ডেনমার্ক। খুবই ভুল হয়, ডেনমার্কদের বলা হয় দিনেমার, আর নেদারল্যান্ডদেরকে বলা হয় ওলন্দাজ বা ডাচ। এটা একটু দেখতে হবে, এই নামগুলো দেখতে হবে, বুঝছো? পর্তুগিজ 2 নামে পরিচিত, ফিরিঙ্গি আর হামদার্দ। ওকে, সবার শেষে আসে ফ্রান্স ফরাসি, এটা আমরা পারবো জানি। ভুল যাবে কোথায়? নেদারল্যান্ড আর ডেনমার্কের মধ্যে ভুল যাবে। ডেনিশ মানে ডেনমার্ক, দিনেমার মানেও ডেনমার্ক। তাহলে বলো ডেনিশ ভার্সেস দিনেমার, দুইটা ডেনমার্ক। আর নেদারল্যান্ডের ক্ষেত্রে কি? ওলন্দাজ ও ডাচ। বাবা রে বাবা, ভুল করিস না রে বাবা। এই নেদারল্যান্ড আর ডেনমার্ক, এই দুইটা কিন্তু সবচেয়ে বেশি ভুল যাবে। তাহলে বাংলা ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম কে এসেছিল? প্রথম এসেছিল পর্তুগিজরা। প্রথম কারা এসেছিল বলো? পর্তুগিজরা। সবার শেষে এসেছিল কারা? ফ্রান্স। বলো ডাচ কাদেরকে বলা হয়? আমার সাথে সাথে বলো মুখস্থ। ডাচ বলা হয় নেদারল্যান্ড। ওকে, আর দিনেমার বলা হয় ডেনিশ বা ডেনমার্ককে। ওই যে দিনেমার, ডেনমার্ক। ওকে, ওলন্দাজ, ডাচ, নেদারল্যান্ডস। আর ফিরিঙ্গি, এই ফিরিঙ্গিদের বা পর্তুগিজদেরই তো বিতাড়িত করেন শায়েস্তা খান। কত বড় খারাপ ভাবো, শায়েস্তা করেন কেউন খান? শায়েস্তা খান। আচ্ছা, ওকে, চলো এরপরে দিকে যাই, দেখি কি বলেছে। বাংলায় 76-এর মন্বন্তরের সময়কাল কত? বাংলায় 76-এর মন্বন্তর দুর্ভিক্ষ ছিল। ওকে, 76-এর মন্বন্তর ক্ষেত্রে এটা বাংলা সাল রয়েছে আর একটা ইংরেজি সাল রয়েছে। এখানে মূলত 1700 দেওয়া রয়েছে, তার মানে সবই হবে মূলত ইংরেজি সালে। তাহলে এটা মূলত আসবে 1770 সাল। তাহলে ইংরেজির কত সাল? 1770 সাল, আর বাংলায় আসবে 1176 সাল। তাহলে 76-এর মন্বন্তর বাংলায় আসবে কত বলো তো? 1176 সাল, আর ইংরেজিতে আসবে 1770 সাল। ওকে, মনে যেন থাকে। আর একটা হচ্ছে 50-এর মন্বন্তর আসবে, একটু পরে আমরা দেখব 50-এর মন্বন্তর। ওকে, 50-এর মন্বন্তর দেখো। 70-এর মন্বন্তর, রাইট। 70-এর মন্বন্তর বাংলা সাল হইতেছে 1176, ইংরেজি হইতেছে 1770। 50-এর মন্বন্তর দেখো, বাংলা হইতেছে 1350 আর ইংরেজি হইতেছে 1343 খ্রিস্টাব্দ। মনে যেন থাকে। ওকে, খেয়াল করে দেখো 50-এর মন্বন্তরের ক্ষেত্রে মূলত নাটক নেমেসিস নুরুল মোমেন এটা মূলত লেখেন। নাটকের নাম কি? নেমেসিস। কে লেখেন বলো তো? নুরুল মোমেন। আচ্ছা, এরপরে দেখো 70-এর মন্বন্তরের ক্ষেত্রে এখানে একটা জিনিস খেয়াল করবা যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই উপন্যাসের পটভূমিতে, মানে এই দুর্ভিক্ষের পটভূমিতে লিখেছিলেন আনন্দমঠ। ওকে, আর এগুলো দরকার নেই আর কি। তাহলে 50-এর মন্বন্তর বাংলা কত? 1350, ইংরেজি কত? 1943। 70-এর মন্বন্তর বাংলা কত? 1176। 1170-এর মন্বন্তর আসবে না রে। হ্যাঁ, ও যে হোক, 76-এর মন্বন্তর যদি কথা বলি, 76-এর মন্বন্তর বললে বাংলার ক্ষেত্রে আসবে কত বলো তো? 1176 সাল আসবে। আর ইংরেজির ক্ষেত্রে আসবে কত বলো তো? 1770, রাইট। আচ্ছা, এইখানে একটা ঝামেলা কি হয়েছে দেখো। 76-এর মন্বন্তর
76-এর মনন্তর। এখন 76-এর মনন্তর বলতে বাংলা সাল কত দেখো তো, 1176, রাইট। কিন্তু ইংরেজি সাল কত আসবে? 1770। 1770, বোঝা গেছে? ক্লিয়ারে ভাই? ওকে, বাট এই জায়গায় 70-এর মনন্তর কেন দিবে আর কি? এটাতে এখানে 76-এর মনন্তর হওয়া উচিত। কিসের মনন্তর হওয়া উচিত? 76। এখানে তারা প্রিন্টিং মিস্টেক করছে বা আমাদের লিখতে ভুল গেছে। 76-এর মনন্তর হবে, 70-এর মনন্তর না, 76-এর মনন্তর। 76-এর মনন্তর 1176, আর 50-এর মনন্তর 1350। ওকে, এখানে 76-এর মনন্তর হবে, এটা একটু লিখে নিও আর কি, 76-এর মনন্তর হবে এটাতে। হ্যাঁ, এই যে এখন চলে আসছে সেই ইংরেজদের বিগ বস। প্রথম দিকে ছিল, সবার প্রথমে যিনি আসছিলেন লর্ড ক্লাইভ। ওকে, লর্ড ক্লাইভ থেকে শুরু করে লর্ড মাউন্ট ব্যাটেন পর্যন্ত ইংরেজ শাসনামল এখন আমরা একটু দেখব। খুবই গুরুত্বপূর্ণ মানে খুবই গুরুত্বপূর্ণ আর কি এটাতে। ক্লিয়ার? আসো, লর্ড ক্যানিং উনি অনেক পরে আসছেন আর কি, মাঝামাঝি সময়। লর্ড ক্যানিং ভারত উপমহাদেশের প্রথম কোন ব্যবস্থা চালু করেন? দেখো এখানে লর্ড ক্যানিংয়ের একটা ছবি দিয়ে রাখছে আর কি। লর্ড ক্যানিংয়ের ক্ষেত্রে উনি মূলত কী করেন? সবার আগে উনি যেই উপমহাদেশে একটা ব্যবস্থা গ্রহণ করেন সেটা হচ্ছে পুলিশ ব্যবস্থা। লর্ড ক্যানিং মনে যেন থাকে ভাই। এরপরে দেখো চিরস্থায়ী বন্দোবস্ত, দ্বৈত শাসন ব্যবস্থা, সতীদাহ নিবারণ ব্যবস্থা, এগুলো প্রত্যেকটাই কোনো না কোনো মূলত ইংরেজ যারা লর্ড ছিল তারা করছে। এখন যদি আমি একটু আসি, এটা আসি দ্বৈত শাসনের ক্ষেত্রে আসি। দ্বৈত শাসন সর্বপ্রথম কে আসছিল? লর্ড ক্লাইভ আসছিল সর্বপ্রথম, বুঝছো? লর্ড ক্লাইভ আসলে সর্বপ্রথম, উনি মূলত দ্বৈত শাসন প্রবর্তন করেন। 2 নম্বরের দিকে চলে আসি, চিরস্থায়ী বন্দোবস্ত। চিরস্থায়ী বন্দোবস্ত কে করেন জানো? লর্ড কর্নওয়ালিস। এরপরে দেখো সতীদাহ নিবারণ প্রথা আর কি, করতে দেওয়া যাবে না, নিবারণ প্রথা, এটা করেন কে? উইলিয়াম বেন্টিং। কে করেন বলো তো? উইলিয়াম বেন্টিং করেন। আর পুলিশ কে করেন বলো তো? ক্যানিং। পুলিশ কে করেন? লর্ড ক্যানিং। ক্লিয়ার? এখানে সালগুলো আছে, সালগুলো আমরা একটু দেখে ফেলবো। সালগুলো রয়েছে, সালগুলো আমরা একটু দেখব। সালের ক্ষেত্রে কি আসতে পারে? দ্বৈত শাসন আসছে 1763 সাল। 1763 সাল। আবার বলো কত সাল? 1763 না, 1765 সালে। 1765 সাল। ওকে, এরপরের দিকে চলে আসে আর কি। দেখো লেখা রয়েছে চিরস্থায়ী বন্দোবস্ত কর্নওয়ালিস। চিরস্থায়ী বন্দোবস্ত কর্নওয়ালিস করেছেন 1793 সাল। আর সতীদাহ প্রথা এটা 18তে আসছে 1829 সাল। দেখো সাল সহ বলা হয়ে গেল, তাই না? এটা কিন্তু গুরুত্বপূর্ণ, স্পেশালি কয়েকটা গুরুত্বপূর্ণ। কারণ প্রথম আসলে লর্ড ক্লাইভের দ্বৈত শাসন ছিল 1765 সাল। চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড কর্নওয়ালিস 1793 সাল। সতীদাহ প্রথা নিবারণে উইলিয়াম বেন্টিং কাজ করেন কত সালে? 1829 সালে। 29 সালে। ওকে, চলো এরপরের দিকে আমি একটু চলে যাই আর কি, দেখি। চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রবর্তন করেন? একটু আগে বলেছিলাম চিরস্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করা হয় 1793 সালে। কে করেন বলো তো? লর্ড ক্লাইভ না, লর্ড মেয়র না, ওয়ারেন হেস্টিংস না, তাহলে করেন কে? লর্ড কর্নওয়ালিস। তাহলে রাইট অ্যান্সার হবে কোনটা বলো? লর্ড কর্নওয়ালিস। ওকে, আচ্ছা, এইখানে একটা কথা রাখা রয়েছে, ওয়ারেন হেস্টিংস উনি একটা গুরুত্বপূর্ণ কাজ করেন। কি কাজ করেন? লর্ড ক্লাইভ যে দ্বৈত ব্যবস্থা করে গিয়েছিলেন, এই দ্বৈত ব্যবস্থাকে থামায় দেন ওয়ারেন হেস্টিংস। সেটাকে থামায় দেন ওয়ারেন হেস্টিংস, এবং উনি একটা নতুন জিনিস প্রস্তাবনা করেন, সেটার নাম হচ্ছে পাঁচশালা বন্দোবস্ত করেন আর কি উনি। ওকে, আর লর্ড কর্নওয়ালিস উনি তো চিরস্থায়ী ভূমি ব্যবস্থা করেন, সাথে সাথে উনি আর একটা করেন যেটার নাম হচ্ছে 10 শালা
বন্দোবস্ত, বলো কোন বন্দোবস্ত? 10 সালা বন্দোবস্ত। তাহলে আমাকে একটু বলো তো ভাই, সবার আগে আসছিল ক্লাইভ এসে দ্বৈত ব্যবস্থা চালু করছিলেন, দ্বৈত ব্যবস্থাটাকে বন্ধ করে দিয়েছিলেন ওয়ারেন হেস্টিংস চালু করলেন পাঁচশালা বন্দোবস্ত। পরবর্তীতে চলে আসলো লর্ড কর্নওয়ালিস, উনি মূলত চিরস্থায়ী ভূমি ব্যবস্থার প্রবর্তন করেন। এটা একটা খারাপ নীতি অবশ্যই, এবং সাথে কি 10 সালা বন্দোবস্ত উনি চালু করেন। কত সালা? 10 সালা বন্দোবস্ত উনি চালু করেন। এটা একটা সাল দরকার, সালের ক্ষেত্রে আসে 1790 সাল। বলো কত সাল? 1790 সালে 10 সালা বন্দোবস্ত উনি করেন। উত্তর কাটা দিচ্ছ, দাও দেখি। ওকে, ভেরি গুড। কেবল আসে হৃদয়। চলো যাই। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কত সালে? চিরস্থায়ী বন্দোবস্ত, এই যে দেখছো একদম মেরে ফেলা হইতেছে সবাই রে। চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে বলো? একটাই সাল, সেটা হচ্ছে 1793 সাল। কে করেন? লর্ড কর্নওয়ালিস করেন এটা। চলো এরপরে দেখে যাই আর কি আমরা, সেটা হচ্ছে যাব 76-এর মনন্তর বাংলা কোন সনে হয়? এই যে দেখো 76-এর মনন্তর বাংলা কোন সনে? 1176 সালে। ইংরেজি যদি বলে তাহলে কত? 1770 সালে। ইংরেজি বললে এটা, আর বাংলা বললে এটা। তাহলে চলো 1100 কত সালে? 76 সালে। কথা শেষ, 1176 সাল। এরপরে দেখে যাই, পলাশির যুদ্ধ আমরা জানি 1757 সালে। কত তারিখে? 23শে জুন। 1757 সালের কতই জুন? 23শে জুন। এটা ভুল করা যাবে না। পলাশির যুদ্ধ 1757 সালে কতই জুন? 23শে জুন। যাই এরপরে দেখে যাই, দেখো ফোর্ট উইলিয়াম দুর্গ কোথায় নির্মিত হয়? এই যে ছবিটা দিয়ে দিয়েছি, ফোর্ট উইলিয়াম দুর্গ, এটা নির্মিত হয় মূলত ইংরেজদের শাসনামলে, এবং সেটা থাকে কলকাতায়। ফোর্ট উইলিয়াম কোথায় বলো তো? কলকাতায়। ওকে, এটা বর্তমানে ওই দেশের প্রশাসনিক একটা বিল্ডিং হিসেবে ব্যবহার করা হয়। যাই, বঙ্গভঙ্গ রদ করা হয় কত সালে? গুরুত্বপূর্ণ জিনিস, বঙ্গভঙ্গ রদ করা হয় কত সালে? আচ্ছা ভাই বলতো ভাই, বঙ্গভঙ্গ করা হয় কত সালে জানো? 1905 সালে বঙ্গভঙ্গ করা হয়। ওকে, বঙ্গভঙ্গ করে দুইটা ভাগে ভাগ করা হচ্ছে, একটা পশ্চিমবঙ্গ আর পূর্ববঙ্গ প্লাস আসাম ভাগ করা হইল। এবং লর্ড কার্জন, বসের নাম কি বলো? লর্ড কার্জন মূলত এই বঙ্গভঙ্গে জাস্ট উনি সব কিছু করেন আর কি, এটাতে বুঝা গেছে? আচ্ছা আসো, এরপরে বঙ্গভঙ্গ রদ করা হয়, রদ যদি কথা বলে মানে থামানো হয় 1911 সালে। কত সালে? 1911 সালের দিকে বঙ্গভঙ্গকে কি করা হইতেছে? থামানো হইতেছে। তাহলে বঙ্গভঙ্গকে দমায় দেওয়া হয়, রদ করা হয় কত সালের দিকে? বঙ্গভঙ্গকে রদ করা হয় কত সালের দিকে? আমাকে একটু জাস্ট যদি বলো দেখি, পোলাপান উত্তরগুলো দিয়ে ফেলো, একটু দ্রুত দিয়ে ফেলো। রদ করা হয় 1911 সালে, আর করা হয় কত সালে? 1905 সালে। এই সালটা কিন্তু খুবই দরকার ভাই, সালটা খুবই দরকার। ভেরি গুড, রাইট, অ্যাবসলিউটলি রাইট। চলো, বাংলায় দ্বৈত শাসনের সূচনা ঘটে কোথায়? কত সালে? ভাই দ্বৈত শাসন বলো তো, একই প্রশ্ন বারে বারে আসতেছে না। দ্বৈত শাসন কে ছিল বলো তো? লর্ড ক্লাইভের সেই বিখ্যাত দ্বৈত শাসন ছিল 1765 সাল। রাইট অ্যান্সার 1765 সাল, ভুল করা যাবে না। 1765 সাল। অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক কে? অধীনতামূলক মিত্রতা, এই জিনিসটা কি জিনিস? দেখো এই জিনিসটা হচ্ছে ঠিক বর্তমান মধ্যপ্রাচ্যের দিকে যদি তাকাও, তাহলে দেখো সৌদি আরব, ওমান, বাহরাইন, আশেপাশে যা কিছু দেশ, তারা তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ইউজ করতেছে, এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সকল খরচ কিন্তু প্রোভাইড করতে হয় তাদেরকে। তাহলে এইটা এক ধরনের অধীনতামূলক মিত্রতা। এখানে সরকার গঠন কিন্তু সৌদি আরব বলো, বাহরাইন বলো, ওমান বলো তাদেরই, বাট ভেতরে তাদের কলকাঠি, তাদের নিরাপত্তা সব কিছু ডিপেন্ড করবে যুক্তরাষ্ট্রের উপরে। যুক্তরাষ্ট্র বাদে তারা কারোর সাথে কোনো চুক্তি করতে পারবে না। চুক্তি বলতে কোনো যুদ্ধ বা রণক্ষেত্রে কোনো চুক্তি করতে পারবে না, কোনো অস্ত্র কেনাবেচা করতে পারবে না। এটাই হইতেছে সরকার না হয়েও সরকারকে একদম কবজা করে রাখা এই অধীনতামূলক মিত্রতা।
এই টার্মটা এখন পর্যন্ত সব জায়গায় চলতেছে, স্পেশালি মধ্যপ্রাচ্যের পুরাটাই অধীনতামূলক মিত্রতার মধ্যে দিয়ে চলতেছে। বোঝা গেছে অধীনতামূলক মিত্রতা কি? আর এই শুরুটা হয়েছিল লর্ড ওয়েলসলির মাধ্যমে। কি? লর্ড ওয়েলসলির মাধ্যমে। ওয়েলসলি, বসের নাম কি? লর্ড ওয়েলসলির মাধ্যমে। তাহলে বলো তো কী বলা হয়েছিল? অধীনতামূলক মিত্রতা। এটা মূলত প্রবর্তন করেন কে? লর্ড ওয়েলসলি। বলো, লর্ড ওয়েলসলি। ক্লিয়ার এতটুকু জিনিস? আচ্ছা, এরপরে দেখো লর্ড ক্লাইভ। লর্ড ক্লাইভ আমরা জানি দ্বৈত নীতি। আমরা আবারও যদি একটু লিখে দিই তাহলে যাতে করে তোমাদের সুবিধা হয়। দ্বৈত শাসন। লর্ড বেন্টিং কী করলো বলো তো? সতীদাহ প্রথা নিবারণ করলো। সতীদাহ প্রথা কী করলো? নিবারণ করলো। লর্ড মিন্টো একটা কী করেন? মুসলিমদের জন্য আলাদা ভোটের ব্যবস্থা করেন। এটা গুরুত্বপূর্ণ জিনিস, লিখে দিলাম। মুসলিম আলাদা ভোট। তাহলে লেখো তো ভাই, মুসলিমদের জন্য কোন ভোট? আলাদা ভোট। মুসলিমদের জন্য কোন ভোট বলো? আলাদা ভোটের ব্যবস্থা করেন। তাহলে দেখো একটা এমসিকিউ আমরা সব গুরুত্বপূর্ণ জিনিসগুলো পড়ে ফেলতেছি। কোন বই দেওয়া আছে ভাই? আমি জানি না কোথায় দেওয়া আছে আর কি। এটাতে একটু মনোযোগ দাও, পারতে হবে তো না? তুমি মেডিকেলের স্বপ্ন দেখো, তুমি ভার্সিটির জন্য স্বপ্ন দেখছো, তুমি শুধু স্বপ্ন দেখলে তো হবে না, তোমাকে স্বপ্ন অনুযায়ী কাজ করতে হবে। আজকে আমরা বা যারা মেডিকেল থেকে পাশ করছে, মেডিকেলে পড়তেছি, সবারই পরিশ্রমের গল্প রয়েছে, কম হোক বা বেশি হোক, সবার রয়েছে আর কি, সবার স্যাক্রিফাইস রয়েছে। সো আজকে ক্যামেরার ওই এন্ডে দাঁড়ায় তুমি, এই এন্ডে দাঁড়াই আমি। সো সফলতার গল্প তো শুনেই তো হবে তোমাকে, না? আমরা তো তোমার সফলতার গল্প শুনতে চাই। আর এটা চলছে মাত্র 100 টাকায় মেডিকেল, বায়োলজি এবং জিকে কোর্সের। এই রিভিউটা তোমরাই দিও, যারা ক্লাস করছো, যারা ক্লাস করেছো। আমার মনে হয় রিভিউটা তোমরা দিও। তোমাদের কিছু কমেন্ট স্বাভাবিকভাবে আমাদের তো ভালো লাগে যে না, বাচ্চারা ভালো শিখতে পারছে বা আমি তাদেরকে ভালো শেখাতে পারছি, একটু জানিও আর কি। আর কিছু না, খরচ তো লাগে না কমেন্ট করতে, তাই না? একটু জানিও যে না, দূর গ্রাটেম বাজে ক্লাস, ভালো লাগে না, কথাতে কথা রাখে নাই, এই ধরনের। আর যদি ভালো লাগে সেটাও জানিও। চলো, তাহলে এই হইতেছে কাহিনী। এই বুঝতে পারছে রে ভাই এটা কি বলা হয়েছে? চলো যাই। টঙ্ক আন্দোলন কি? এটা মেডিকেলের প্রশ্ন না, এটা একটা ভার্সিটির প্রশ্ন। তাহলে দেখো, ভার্সিটি কি বিশেষ মনে নাই। টঙ্ক আন্দোলন এইটা মূলত দেখো কোথায় হয়? ওই ময়মনসিংহের ওই দিকে হয়। ময়মনসিংহ, শেরপুর, কিশোরগঞ্জ ওই দিকে হয়, বুঝছো? নেত্রকোনা, হাজংমাতা, রসমণি স্মৃতিসৌধ, কুল্লাগড়া, দুর্গাপুর, নেত্রকোনা। তো এই যে এইখানে মূলত কৃষকরা তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য মূলত যেই আন্দোলনটা করেন সেটার নাম হচ্ছে টঙ্ক আন্দোলন। এটা বিশেষ অথবা একটা ভার্সিটির প্রশ্ন। তাহলে বলো, টঙ্ক আন্দোলন মূলত কার আন্দোলন? সেটা হচ্ছে কৃষক বিদ্রোহ। কোন বিদ্রোহ বলো? কৃষক বিদ্রোহ। এটা একটু মুখস্থ জিনিস, এটা একটু করতে হচ্ছে আর কি, কিছু করার নাই। আমরা একটু যাবো এরপরে। দেখে ভারত ছাড়া আন্দোলন শুরু হয় কত সালে? 1942 সালে মহাত্মা গান্ধী এটা মূলত করেন। ভারত ছাড়া আন্দোলন, এটা পারা উচিত তোমাদেরকে। ওকে, এরপরের দিকে আমরা যাব। বঙ্গভঙ্গের কারণে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল বলো তো ভাই? বঙ্গভঙ্গ হয়েছিল কত সালে? বঙ্গভঙ্গ হয়েছিল 1905 সালে। লর্ড কার্জন দাদু এসে করলেন, করার পরে উনি ভাগ করে দিলেন। ভাগ করে দিয়ে এই যে দেখো দুইটা আলাদা কি হইলো? পূর্ববঙ্গ আর আসাম। পূর্ববঙ্গ আসাম মিলে একটা খণ্ড বানায় নেন, আর আরেকটা উনি পশ্চিমবঙ্গ বা বাংলা প্রদেশ বানায় নেন। তাহলে বলো, বঙ্গভঙ্গর ফেলে কয়টা আমাদের মূলত প্রদেশ সৃষ্টি হইল? এইদিকে পূর্ববঙ্গ আসাম, আর এইদিকে আসলো হচ্ছে বাংলা প্রদেশ মানে পশ্চিমবঙ্গ। এই হইতেছে মেইন কাহিনী আর কি। তাহলে চলো, বাংলাদেশের ক্ষেত্রে পাইছে কি? পূর্ববঙ্গ এবং আসাম পাইছে। তাহলে আমরা এই দিকে পাইছি কি? বঙ্গভঙ্গের কারণে নতুন যে প্রদেশ সৃষ্টি হয়েছিল। ওকে, এখানে একটা জিনিস তোমাদেরকে বলা উচিত। শোনো, এই যে লাল অংশ যেটা দেখতে পাচ্ছ না, পশ্চিমবঙ্গের যে অংশটুকু বাংলা প্রদেশ, এটা তো আগে থেকে ইংরেজ শাসন আমলের ছিল এবং সেটা বাংলা প্রদেশ নামে পরিচিত ছিল। ওইটাকে নতুন করে ভাগ করে দিয়ে দেওয়া হলো পূর্ববঙ্গ এবং আসাম। মানে এই পুরাটাই ইংরেজ শাসন আমলের একটা অংশ ছিল, বাংলা প্রদেশের অংশ ছিল। এরপর এদেরকে ভাগ করে দেওয়া হলো, ভাগ করে দিয়ে নতুন যোগ করা হলো পূর্ববঙ্গ নাম ও আসাম নাম দিয়ে নতুন দুইটা রাজ্য তৈরি করা হলো আর কি। ওকে, তাহলে এটার নাম হবে পূর্ববঙ্গ ও আসাম। পূর্ববঙ্গ ও আসাম এটার নাম আসবে আর কি। ওকে, আচ্ছা চলো, রাইট অ্যান্সার হচ্ছে যাই। বঙ্গভঙ্গ রদ ঘোষণা করেন কে? বঙ্গভঙ্গ রদ ঘোষণা করেন কে বলো? লর্ড মাউন্টব্যাটেন। এটা সবার পরে, লর্ড মাউন্টব্যাটেন সবার পরে আসে, 1945, 46, 47 সালের দিকে
তারপরে লর্ড ওয়াভেল নাকি লর্ড কার্জন? বঙ্গভঙ্গ রদ করেন কে বলো? এটা স্বাভাবিক জিনিস, সবাই উত্তর দিতে দেবা, লর্ড কার্জনের ক্ষেত্রেই দেবা উত্তর। কে দেবা বলো? লর্ড কার্জন। বঙ্গভঙ্গ রদ করেন কে বলো তো? লর্ড কার্জন, কারণ উনি ছিলেন তখন পশ্চিমবঙ্গ বা ইংরেজ শাসনামলের ভাইসরয় ছিলেন তখন উনি, লর্ড কার্জন ভাইসরয় ছিলেন। আচ্ছা চলো দেখি, এখানে গভর্নর, গভর্নর জেনারেল এবং ভাইসরয়ের ইংরেজ শাসকদের একটা ক্রমান্বয়ে তুলে ধরা হয়েছে। গভর্নর ছিল ছোট পদ, আর গভর্নর জেনারেল এবং ভাইসরয় দুইটাই মূলত একই ক্যাটাগরির, বাট একটু নামটা শুধু আলাদা করে দিছে। তাহলে প্রথমে ছিল গভর্নর, গভর্নরের পরে গভর্নর জেনারেল, আর সবার শেষে দিকে ছিল কি? ভাইসরয়। তাহলে দেখো গভর্নরের দিকে কে আসছে? প্রথম গভর্নর ছিলেন, আমি যদি বলি এটা একটু মাথায় রেখো, প্রথম গভর্নর ছিলেন লর্ড ক্লাইভ, প্রথম গভর্নর লর্ড ক্লাইভ, আর সর্বশেষ ছিলেন ওয়ারেন হেস্টিংস, শেষ গভর্নর লর্ড ওয়ারেন হেস্টিংস। তাহলে প্রথমে কে ছিল? ক্লাইভ। প্রথমে কে ছিল? ক্লাইভ, রাইট। এরপরে কি আসছে? হেস্টিংস আসছে, হেস্টিংস আসছে। এরপরে দেখো গভর্নর জেনারেল, গভর্নর জেনারেল প্রথম গভর্নর জেনারেল হইলেন, গভর্নর জেনারেল প্রথম হইলেন ওয়ারেন হেস্টিংস, আর শেষ হইলেন লর্ড ক্যানিং, মানে পুলিশ ব্যবস্থা যেটা করলেন। তাহলে এরপর আমি দিলাম লর্ড ক্যানিং। কি ক্যানিং? লর্ড ক্যানিং। চলে আসো ভাইসরয়, ভাইসরয়ের মধ্যে প্রথম ভাইসরয় হইলেন লর্ড ক্যানিং, আর শেষ হইলেন মাউন্ট ব্যাটেন, লর্ড মাউন্ট ব্যাটেন। তাহলে বলো তো ক্লাইভ আর হেস্টিংস, ক্লাইভ আর হেস্টিংস এরা ছিল গভর্নর, গভর্নর, রাইট, শুধু গভর্নর। আর হেস্টিংস আর ক্যানিং, হেস্টিংস আর ক্যানিং এরা ছিল কি? গভর্নর জেনারেল, গভর্নর জেনারেল। অপরপক্ষে ক্যানিং আর মাউন্ট ব্যাটেন ছিলেন বলতো কি? ভাইসরয়। কি ছিল? ভাইসরয় ছিল। তাহলে দেখো 3 জনের থেকে 4 জনের নাম পড়ছি। ক্লাইভ, ক্লাইভের পরে কি আসে? হেস্টিংস, হেস্টিংসের পরে কি আসে? ক্যানিং, ক্যানিংয়ের পরে আসে মাউন্ট ব্যাটেন। কীভাবে মনে রাখবো? ক্লাইভ আর হেস্টিংস প্রথমে গভর্নর, গভর্নরের এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। এরপরে হেস্টিংস আর ক্যানিং এর ক্ষেত্রে গভর্নর জেনারেল, প্রথম ছিল হেস্টিংস, শেষ ছিল ক্যানিং। এরপরে ক্যানিং আর মাউন্ট ব্যাটেন, এখানে দেবে ভাইসরয়, প্রথম ছিল ক্যানিং, শেষ ছিল মাউন্ট ব্যাটেন। তাহলে সবচেয়ে কম জোড়া পদ ছিল নাম কি? গভর্নর। এরপরে আসছে কি? গভর্নর জেনারেল, সবার শেষে কি আসে? ভাইসরয়। পদের দিক থেকে দুইটা সেম, বাট নামের দিক থেকে কিছুটা আলাদা, নামের দিক থেকে কিছুটা আলাদা। ও, বঙ্গভঙ্গ রদ কে ঘোষণা করেন? আচ্ছা, এখানে ভুল দেওয়া হয়েছে লর্ড কার্জন, তাই না? আচ্ছা, এটা ভুল দাও। রাইট অ্যান্সার হবে পঞ্চম জর্জ, রাজা পঞ্চম জর্জ মূলত ঘোষণা করেন যে বঙ্গভঙ্গ হয়ে যাবে। এখানে যে উত্তরটা দেওয়া আছে যদি আমি আগে বলে থাকি তাহলে ভুল হয়েছে আর কি, আমার স্লিপ অফ টাং অথবা আমার মনে নাই, ভুল হয়েছে এটাতে। ওকে, তাহলে রাইট অ্যান্সার হবে কোনটা? রাজা পঞ্চম জর্জ। এটা একটু ঠিক করে ফেলো ভাই। রদ করেন জর্জ, আর বঙ্গভঙ্গ করেন কার্জন, করেন কে? কার্জন। ওকে চলো, ঠিক আছে, তোমরা ঠিক বলছো, থ্যাংক ইউ তোমাদেরকে, থ্যাংক ইউ। চলো 40 নম্বর, 1757 সালে স্বাধীনতা সংগ্রামের জন্য ফাঁসি দেওয়া হয় কাকে? সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল, তাই না? এনফিল্ড নামক যে অস্ত্র ছিল তার কার্তুজে গরু আর শুক্রের নাকি চর্বি মিশে দেওয়া হতো। এটা দিয়ে হিন্দু আর মুসলিমদের মধ্যে দাঙ্গা লাগানোর একটা চেষ্টা করা হয়েছিল, যেটা কিনা ইংরেজরা করেছিল। সেইখানে মূলত ভারতের কলকাতার ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডে নামক যে ভারতের সৈনিক ও ব্রিটিশ সৈনিকদেরকে অ্যাটাক করার ট্রাই করে এবং প্রতিহত করার ট্রাই করে, এই জন্য পরবর্তীতে তাকে ফাঁসিতে দেওয়া হয়। তাহলে বলো 1857 সালে স্বাধীনতা সংগ্রামের জন্য ফাঁসি দেওয়া হয় কাকে? মঙ্গল পাণ্ডেকে। কাকে? মঙ্গল পাণ্ডে। এবং উনি ছিলেন প্রথম শহীদ, উনি ছিলেন সিপাহী বিদ্রোহের ক্ষেত্রে প্রথম শহীদ ছিল আর কি এটাতে। ওকে, মনে থাকবে এটাতে। আচ্ছা চলো, আচ্ছা এই ক্ষেত্রে যে কার্তুজটা ব্যবহার করা হইতো, ওই কার্তুজে মূলত ব্যবহার করা হইতো গরু এবং শুকুরের নাকি চর্বি, গরু এবং শুকুরের চর্বি। এখান থেকে পরবর্তীতে, এবং ওটার নাম ছিল এনফিল্ড, রয়্যাল এনফিল্ড যেরকম গাড়ি রয়েছে, অস্ত্রের নাম ছিল এনফিল্ড রাইফেল। ওকে চলো, এটা দেওয়া রয়েছে, পাইলাম। এই যে তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্র। কোন মিত্র বলো? ইলা মিত্র। ভাই তেভাগা আন্দোলন এইটা মূলত হয়েছিল 1946-47 দিকে। ইলা মিত্র, তেভাগা মানে 2 ভাগ
কৃষক পাবে, মানে যারা জমি চাষ করে বর্গা নাই তারা পাবে, আর 1 ভাগ পাবে হচ্ছে মালিক, 1 ভাগ পাবে কে? মালিক। তাহলে এই যে এই অংশটাকে বলা হচ্ছে তেভাগা আন্দোলন। তাহলে তেভাগা আন্দোলনের মেইন কনসেপ্ট কী ছিল? যারা বর্গা নাই, ধারণে জমি চাষ করে, জমিদাররা বেশিরভাগ ফসল ওরাই নিয়ে নিত, কৃষকদেরকে দিত না। কিন্তু ইলামিত্রা বলল যারা চাষ করে তাদেরকে 2 ভাগ দাও, আর যারা মালিক তাদেরকে 1 ভাগ দাও। এটাই হতেছে ইলামিত্রের নাচলের তেভাগা আন্দোলনের নেত্রী, নাচলের তেভাগা আন্দোলনের নেত্রী। মনে যেন থাকে ভাই, বোঝা গেছে? চলো, ইলামিত্র 1905 সালে নবগঠিত পূর্ববঙ্গ প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর কে ছিলেন? ওই যে যখন বঙ্গভঙ্গ রদ হয়ে গেল তখন পূর্ববঙ্গের জন্য তো একটা আলাদা শাসককে দেওয়া দরকার, ক্লিয়ার? আলাদা শাসকের নাম ছিল কি জানো? আলাদা শাসকের নাম ছিল ব্যামফিল্ড ফুলার, ব্যামফিল্ড ফুলার। ওকে। আর পশ্চিমবঙ্গের যদি কথা বলি, পশ্চিমবঙ্গ মানে ওই যে বঙ্গদেশ যেটা, পশ্চিমবঙ্গের যদি কথা বলি সেখানে ছিল অ্যান্ড্রু ফ্রেজার। অ্যান্ড্রু ফ্রেজার বা অ্যান্ড্রু ফ্রিজার, সমস্যা নাই, অ্যান্ড্রু ফ্রিজার বা অ্যান্ড্রু ফ্রেজার, আমি ফ্রিজার লিখেছি। তাহলে বলো, বাংলাদেশের ক্ষেত্রে মানে নবগঠিত পূর্ববঙ্গ এবং আসাম, এটার জন্য ছিল ব্যামফিল্ড ফুলার লেফটেন্যান্ট গভর্নর, আর পশ্চিমবঙ্গের জন্য ছিলেন অ্যান্ড্রু ফ্রেজার লেফটেন্যান্ট গভর্নর ছিল আর কি। ওকে, চলো, ব্যামফিল্ড ফুলার। অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিল? হোসেন শহীদ সোহরাওয়ার্দী। যাই, বাংলার ফরাজি আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন? ফরাজি আন্দোলন বলো তো, ফরাজি আন্দোলন অবশ্যই হাজী শরীয়তুল্লাহ। ফরাজি আন্দোলন, এগুলো সহজ জিনিস, এগুলো আমরা মুখস্থ রাখতে হবে। বাঁশের কেল্লা খ্যাত, এই যে দেখো বাঁশের কেল্লা বানাইছে, তিতুমির বোকা ছিল তখন নাকি? না, ওই সময় বাঁশের কেল্লাই, তাই তো অনেক কিছু, তাই না? বলো তো, এটা বানিয়েছিলেন তিতুমির। তাহলে বলো বাঁশের কেল্লা কে? বলো তো, তিতুমির, মীর নাসের যার নাম ছিল আর কি। চলো, চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠিত হয় কত সালে? চমৎকার একটা জিনিস, এটা হচ্ছে 1930 সালে। আমরা মাস্টার দা সূর্য সেন, একটা মনে মুভিও আছে, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি যে হলে থাকতাম, বিজয়কতার হলের পাশের হল ছিল সূর্য সেন হল। মাস্টার দা সূর্য সেন, উনি 1930 সালে চট্টগ্রামের যে অস্ত্রাগার সেটা লুণ্ঠন করেন। পরবর্তীতে তাকে ধরে 1934 সালে ফাঁসি দেওয়া হয়। ওকে। আর একটা কথা, ওনার সহযোগী ছিল প্রীতিলতা ওয়াদ্দেদার। এরা ইউরোপিয়ান ক্লাবকে অ্যাটাক করেছিল 1932 সালে। ধরা খাবে বলে সে সায়ানাইড খেয়ে মারা যায়। কি খেয়ে মারা যায়? সায়ানাইড ক্ষেত্রে সুইসাইড করে। সায়ানাইড খেয়ে কী করে বলো তো? সে সুইসাইড করে। তাহলে ধরা খাইছে, মাস্টার দা সূর্য সেন লুণ্ঠন করেছিল 1930 সালে, তাকে ফাঁসিতে দেওয়া হয় 1934 সালে। প্রীতিলতা ওয়াদ্দেদার 1932 সালে ইউরোপিয়ান ক্লাবকে অ্যাটাক করেছিল, ধরা খাওয়ার ভয়ে সায়ানাইড খেয়ে সুইসাইড করে। চলো যাই, ফকির আন্দোলনের নেতা কে ছিল? ফকির আন্দোলনের নেতা তিতুমির তো না, দুদুমিয়া না, মজনু শাহ। ফকির আন্দোলনের নেতা কে ছিলেন? মজনু শাহ ছিল ফকির আন্দোলনের নেতা। যাই, এরপরে বাহাদুর শাহ পার্কের ইতিহাসের সাথে, ওই যে বাহাদুর শাহ পার্ক, বুঝছো, সিপাহি বিদ্রোহের সাথে বাহাদুর শাহ পার্কের মিল রয়েছে। আবার এটাকে আন্টাঘর বলা হয়। আন্টাঘর মানে ওইখানে ওই যে বিলিয়ার্ড খেলা হইতো, বুঝছো, বিলিয়ার্ডকে বাঙালি ভাষায় তখন বলা হতো আন্টা, তাহলে আন্টাঘর। এবং খাজা আলিমুল্লাহ যেটা, উনি মূলত এখানকার যেই ইনফ্রাস্ট্রাকচার সেটার জন্য মূলত কাজ করেছেন। তাহলে এটার সাথে সংশ্লিষ্ট নয় কে? নবাব খাজা আহসানউল্লাহ, ইনি সংশ্লিষ্ট নয়। যদিও বা এই প্রশ্নটা মেডিকেলের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ না, তারপর আমার মনে হলো যে একটু আলোচনা করা যাক। তাহলে নবাব খাজা আহসানউল্লাহ এটার সাথে সংশ্লিষ্ট নয়। রাইট অ্যান্সার হচ্ছে গ। এটা পারার কথা না আর কি তোমাদের ক্ষেত্রে। চলো, শেষ, আমাদের ক্লাস শেষ হয়ে গেল আজকের। সো কমেন্টসে জানিও অনেকক্ষণ ধরে ক্লাস করলো তোমরা। যারা এই পিডিএফটা পেতে চাও আমাদেরকে ইনবক্সে জানাও, আর আমাদের পেইড গ্রুপে তো পিডিএফটা পেয়ে যাবা, স্লাইডটা পেয়ে যাবা আর কি তোমরা সবাই। ওকে। আর কি, আর হচ্ছে যেটা কথা বলতে চাই যে 100 টাকার কোর্সে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের এই যে দেখো
মাত্র 100 টাকায় মেডিকেল, বায়োলজি এবং জিকে A to Z আমরা ইনশাল্লাহ কমপ্লিট করাবো আর কি তোমাদেরকে। আর তোমাদের অনেকের বলছিল ভাইয়া পরীক্ষা কখন হবে? ক্লাস শেষ হওয়ার, যে ক্লাসটা শেষ হবে সেই ক্লাস শেষ হওয়ার 12 ঘন্টা পরে তোমরা পরীক্ষা দিতে পারবা। তোমাদের পড়াশোনা করতে হবে না, পড়াশোনা তো করা লাগবে। মিনিমাম 12 ঘন্টা পর থেকে ওই মূলত পরীক্ষাটি তোমরা পেয়ে যাবা। আর ক্লাস শেষের 1 থেকে 1.5 ঘন্টা পরেই তোমরা ওয়েবসাইটে রেকর্ডেড ভিডিও পাবা। আবার এটা যে স্লাইড সলভ দাগানো বই সেটাও পেয়ে যাবে, সবই পেয়ে যাবে আর কি। 1 ঘন্টার মধ্যে পরীক্ষা হবে 12 ঘন্টা পরে। ওকে, সো তোমাদের সবাইকে আজকের ক্লাসের স্বাগতম বলি বা ক্লাসের শেষ বলি, খতম বলি, সব কিছু আজকেই শেষ হলো। সো জিকে ক্লাস, বেস্ট অফ লাক, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।